ওয়েলকাম ইউ অল টু অভিযান। আমাদের নেক্সট ক্লাস আজকে আমরা চলে এসেছি। আজকে আমি দেবজিৎ স্যার কি রয়েছে আজকে উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, তার মধ্যে অ্যানাটমি পার্টটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর পরের ক্লাসে আমরা মরফোলজি নিয়ে ডিসকাস করব। তো দুটো পার্টকে সাইমেন্টেনিয়াসলি এইভাবে আমরা কভার করে ফেলবো। তো দেখতে থাকো, শিখতে থাকো পেডাব্লিউ বাংলার সাথে থাকো। ওয়েলকাম ইউ অল টু অভিযান বাংলা ক্লাসেস। ওকে, তো ফার্স্টে আজকে আমাদের কি কি এরিয়াকে কভার করবো না, প্রত্যেকটা মানে পুরো যে চ্যাপ্টারটার মধ্যে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এরিয়াকে কভার করা হবে। তাহলে স্টার্ট করি আজকের ক্লাস। তাহলে ফার্স্ট কি রয়েছে দেখো, টপিক টু বি কভারের মধ্যে কি থাকবে না, ফুল চ্যাপ্টার আজকে আমরা কভার করব। ক্লিয়ার? তো ফুল চ্যাপ্টার কভার করতে গেলে ফার্স্টেই আমাদের যে জিনিসটা নিয়ে একটু জানতে হবে সেটা হচ্ছে অ্যানাটমি বা শারীর স্থানিক গঠন কাকে বলে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের কাছে যেটা আসছে ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি মানে উদ্ভিদের যে অংশের মধ্যে, ঠিক আছে, উদ্ভিদের যে অংশের মধ্যে আমরা তার আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করি। তার মানে কি পাচ্ছি, তার কোষের কীরকমভাবে অবস্থান রয়েছে, সে কোষ দ্বারা গঠিত কলা কীরকমভাবে অবস্থান রয়েছে, তার ভেতরে যে অঙ্গ তন্ত্র যেগুলো রয়েছে, টিস্যু সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর কি করব না, উদ্ভিদের মধ্যে কোষ এর ভিত্তিতে যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা দেখব। ক্লিয়ার? তাহলে অ্যানাটমি বলতে আমরা কি লিখব, উদ্ভিদের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, তার সঙ্গে সঙ্গে অভিযোজনগত বৈশিষ্ট্য, এই দুটোকে একসাথে আমরা আলোচনা করতে চলেছি। এবার দেখো, তোমাকে যদি বলি কোনো একটা গাছ কীরকম দেখতে, তুমি বলতে পারো যে বাইরে থেকে দেখে যে একটা গাছ রয়েছে, তার মধ্যে শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে পাতা হয়, ফুল হয়, এইগুলো হচ্ছে যেটা বাইরে থেকে দেখতে পাই সেটাকে বলি হচ্ছে আমরা মরফোলজি। ঠিক আছে, আর এইবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে গাছের কাণ্ডটার কথা বলছি, সেই কাণ্ডের মধ্যে জলটা কেমন করে সংবহন মানে কেমন করে পৌঁছায়, পাতার মধ্যে জলটা কেমন করে পৌঁছায়, ফটোসিনথেসিসটা কোন জায়গায় ঠিক হয়, তাহলে এবার এই জায়গাটা জানার জন্য তোমাকে কি করতে হবে, পাতাটা বা কাণ্ডটাকে কেটে দেখতে হবে তার ভেতরে কি রয়েছে। তাহলে অ্যানাটমিতে আমরা সেটাই অ্যানালাইজ করব যে একটা পাতা বা একটা কাণ্ডের ভেতরে কি রয়েছে। ক্লিয়ার? বেশ, তো এর জন্য আমাদের এই অ্যানাটমি পড়ার জন্য প্রথমেই আমরা কাকে পড়ে থাকি না, কোষকে পড়ে থাকি। প্রথমে আমরা কোষকে পড়ে থাকি। তা উদ্ভিদের মধ্যে যে কোষটা রয়েছে সেই কোষের মধ্যে কোষ প্রাচীর বর্তমান, তার ভেতরে একটা বড় ভ্যাকুয়াল রয়েছে। তাহলে এই পয়েন্টগুলো আমরা জানি। কোন জায়গায় পড়েছি না, কোষ বলে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, আমি তোমাদেরকে পড়াবো। সেখানে রয়েছে কি, সেল দ্য ইউনিট অফ লাইফ, সেখানে আমাদের প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তবুও আমি এখানে কিছু জিনিসপত্র তোমাদেরকে বলে দিতে পারি। যেমন ধরো নাও, 1 নম্বর পয়েন্টে লিখতে পারবো না, কোষ প্রাচীর এর মধ্যে বর্তমান, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর বর্তমান দেখতে পাবো। তারপরে এর মধ্যে বড় ভ্যাকুয়াল থাকে। 3 নম্বর, ক্লোরোপ্লাস্ট দেখা যায়। তাহলে এইরকম ধরনের বিভিন্ন ফাংশন করার জন্য বা বিভিন্ন কাজের জন্য এই কোষকে আমরা পড়ে থাকবো। তাহলে কোষের যদি আমি একটা গঠনকে এখানে দেখে ফেলি, তাহলে উদ্ভিদ কোষের গঠন আমাদের কাছে এরকম ধরনের হবে। কোথায় গেল? হ্যাঁ, এই যে এটা ধরুন আমার কাছে কোষ প্রাচীর, তার ভেতরে এটা হচ্ছে কোষ পর্দা। এই কোষ পর্দার অভ্যন্তরে আমি দেখতে পাচ্ছি একটা বড় ভ্যাকুয়াল। এইখানে রয়েছে আমার কাছে নিউক্লিয়াস, দ্বিপর্দাযুক্ত এরকম ভাবে নিউক্লিয়াস। এটা নিউক্লিওলাস, নিউক্লিয় রেটিকিউলাম, আরও যে অঙ্গাণুগুলোকে আমরা দেখে থাকি। ঠিক আছে, তাহলে এই যে কোষটাকে এখন আমি তোমাদের সামনে আঁকলাম, এই কোষটা কেমন করে তৈরি হচ্ছে। তাহলে স্যার পাতার মধ্যে যে কোষটা থাকে আর কাণ্ডের মধ্যে যে কোষটা থাকে সেই কোষ দুটো কি একই? এবার এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসছে, তাই তো? তাহলে স্যার মূলের মধ্যে যে কোষটা থাকে তার তো কাজ স্যার জল শোষণ করা, পাতার মধ্যে যে কোষটা থাকে তার কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা। তাহলে এই দুটোও কি একই? তাহলে এই যে কোশ্চেন্সগুলো আসছে তার এরপরের যে মীমাংসা সেই জায়গাটাতে যদি যাই, তাহলে কোষ থেকে নিয়ে যেটা তৈরি করা হয় আমাদের,
ঠিক আছে, তাকে আমরা বলে থাকি হচ্ছে কি কলা। ঠিক আছে, তার মানে কোষ সমষ্টিত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কলা। এবারে কলা কাকে বলে বা টিস্যু কাকে বলে? টিস্যু মানে হচ্ছে একই ধরনের বা একই জায়গা থেকে উৎপত্তিগতভাবে, গঠনগতভাবে আর কার্যগতভাবে একই কোষের সমষ্টিকে বলে থাকি হচ্ছে আমরা কলা। তাহলে কি কি বললাম? তিনটে পয়েন্টের কথা বলেছি দেখো। একটা হচ্ছে তাদের উৎপত্তি, এক উৎপত্তি, গঠন ও কার্যগতভাবে এক, এদের সমষ্টিকে বলছি আমি কলা। এবারে উদ্ভিদের ক্ষেত্রে আর একটা বিশেষ জিনিসকে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে কলার সাথে সাথে আর একটা হয়, এদের ক্ষেত্রে জটিল কলা তৈরি হয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে জটিল কলা তৈরি হয়। এবার জটিল কলাটা কি জিনিস? ঠিক আছে, তাহলে সাধারণ কলার মধ্যে যেরকম দেখতে পাচ্ছি উৎপত্তি এক, গঠন এক, কার্য এক, জটিল কলার ক্ষেত্রে উৎপত্তি গঠন এক নাও হতে পারে, কিন্তু তারা সকলে মিলে যদি একটাই কাজকে, একটি কাজকে সম্পন্ন করে, তাকে আমরা বলে থাকি হচ্ছে জটিল কলা। ঠিক আছে, বেশ। এছাড়া আর কি পাওয়া যাবে কলার মধ্যে? এর মধ্যে অনেক ভাগ পাওয়া যায় দেখো। এর মধ্যে আর একটা ভাগ আমরা দেখতে পাই, সেটার নাম হচ্ছে ভাজক কলা। ভাজক কলা, এই ভাজক কলা আর স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা, এই তিনটে জিনিসকে নিয়ে এবার আমরা পড়তে চলেছি। ঠিক আছে, এই তিনটে জিনিসকে নিয়ে এবার আমরা পড়তে চলেছি। তো নেক্সট আমাদের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এই কি কলা নিয়ে আমরা ডিসকাস করব বা টিস্যু নিয়ে আমরা ডিসকাস করব। তো এখান থেকে আমরা দেখব টিস্যু সিস্টেম কাকে বলে, এখান থেকে আমরা দেখব কেমন করে এর মধ্যে কোনো একটা জিনিস ফাংশন হয়। ক্লিয়ার? একদম পরিষ্কার রয়েছে? তাহলে ফার্স্ট আমরা অ্যানাটমি কাকে বলে দেখতে পেয়ে গেলাম, তারপর কোষ সম্পর্কে একটু আলোচনা করলাম। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই ভাজক কলা নিয়ে একটু আলোচনা করব। ক্লিয়ার? তাহলে ভাজক কলা নিয়ে যদি আমাকে আলোচনা করতে হয়, বা বলতে পারি যে আমি যদি কলাকে নিয়ে আলোচনা করি, তাহলে কলা কাকে বলে আমরা এখন জানতে পেরে গেছি। তাহলে আমি হেডিংয়ে এখন লিখে নিতে পারি অ্যানাটমির জায়গাতে, এখানে আমি লিখতে পারি কলা। তাই তো? তা কলাকে আমি দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, কিরকম? না, একটা হচ্ছে ভাজক কলা আর একটা বলা হয় স্থায়ী কলা। তাহলে ভাজক কলা কাকে বলে? ফার্স্ট এটাতে চলে এসো। এটা হচ্ছে আমার কাছে ভাজক কলা। ঠিক আছে, আর এদিকে কি বললাম, না এটা হচ্ছে আমার কাছে স্থায়ী কলা। বেশ, ভাজক কলা কাকে বলে? না, ভাজক কলা হচ্ছে সেই সব ধরনের কোষ সমষ্টি, সেই সব ধরনের কোষ সমষ্টি যাদের কাজ হচ্ছে সব সময় বিভাজন করে নতুন নতুন কোষকে উৎপন্ন করা আর নতুন নতুন কাজকে তাকে শেখানো। তাহলে এখানে কি বলবো, ভাজক কলা মানে হচ্ছে সেই সব কোষ সমষ্টি যারা নতুন কোষের সৃষ্টিতে প্রধান ভূমিকা নেয়। ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কাছে কলা। ওকে, তাহলে এই যে ভাজক কলা, তাদের প্রধান কাজ হচ্ছে কি নতুন যে কোষ সমষ্টি রয়েছে, নতুন যে কোষ রয়েছে তাকে সৃষ্টি করাই হচ্ছে এর প্রধান কাজ। ওকে, তাহলে এবারে বিভিন্ন জায়গায় কোষকে তৈরি করতে হতে পারে, বিভিন্ন জায়গায় কোষকে তৈরি করতে হতে পারে। কোনো সময় দেখতে পাচ্ছি বৃদ্ধির জন্য তৈরি করতে হচ্ছে, কোনো জায়গায় দেখতে পাচ্ছি ক্ষত নিরাময়ের জন্য তৈরি হচ্ছে, কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি তার গৌণ বৃদ্ধির জন্য তৈরি করতে হচ্ছে। তার মানে বিভিন্ন জায়গায় এর ব্যবহারকে আমরা দেখতে পাই। তার মধ্যে কয়েকটা লিখি। এক নম্বরে লিখতে পারি তাহলে ক্ষত নিরাময়। দু নম্বর পয়েন্টে কি লিখতে পারবো? দু নম্বর পয়েন্টে লিখবো হচ্ছে যে এর
নম্বর পয়েন্টে আমি লিখতে পারবো কোনটা, বৃদ্ধি। 3 নম্বর পয়েন্টে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম। তাহলে এই যে প্রত্যেকটা কাজ বলছি, এই প্রত্যেকটা কাজের জন্য আমার ভাজক কলাকে দরকার পড়ে। নাম থেকেই বুঝতে পারছো এই বিভাজনে সক্ষম সেরকম একটা কলা, মানে একটা কোষ যে সহজে বিভাজন করতে পারে, ঠিক আছে, একটা কোষ যে সহজে বিভাজন করতে পারছে। এবার এই যে ভাজক কলার কথা বলছি তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এবার দেখে নেওয়া যাক। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে কলা, এই যে কোষ, ভাজক কলার যে কোষ, ঠিক আছে, সেই ভাজক কলার কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের যে কোষ প্রাচীর রয়েছে সেটা খুবই প্রাথমিক পর্যায়ে তৈরি। কারণ কি, এরা সর্বদাই বিভাজিত হচ্ছে। তাহলে কোনো একটা কোষকে যদি সবসময় বিভাজিত করতে হয়, সে কখনো তার মধ্যে গৌণ কোষ প্রাচীর তৈরি করবে না। তাহলে এর মধ্যে 1 নম্বর কি লিখবো, প্রাথমিক কোষ প্রাচীর, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, এরা আকৃতিতে ছোট। আর কি হবে না, এদের যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটা বড় হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলে কনসপিকুয়াস নিউক্লিয়াস। তিন নম্বর পয়েন্ট কি দেখবো, এদের ভেতরে যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজম ঘন। ঠিক আছে, তাহলে এইরকম ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে লিখতে পারো এরা সর্বদা বিভাজন করে। ঠিক আছে, এখনো আমি কিন্তু ভাজক কলা কোথায় কোথায় পাওয়া যায়, তার অবস্থান কি, সেই জায়গাগুলোতে যাইনি, এরপরে আমরা আসবো। বেশ, অন্যদিকে এবার এসো স্থায়ী কলা কাকে বলে। না, স্থায়ী কলা যে কলা আমার ভাজক কলা থেকে সৃষ্ট, যে কলা আমার ভাজক কলা থেকে সৃষ্ট কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য অবস্থিত, তাকে বলে থাকি হচ্ছে আমরা স্থায়ী কলা। ঠিক আছে, তাহলে কি লিখবো, স্থায়ী কলা কোত্থেকে তৈরি হয় না, ভাজক কলা থেকে সৃষ্ট নির্দিষ্ট কাজের জন্য যে কলা তৈরি হয়। ঠিক আছে, যে কলা তৈরি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্থায়ী কলা। এর বৈশিষ্ট্য কি রকম না, এর বৈশিষ্ট্য হচ্ছে আলাদা রকমের। এর বৈশিষ্ট্যের মধ্যে এর থেকে যেরকম দেখলাম প্রাথমিক কোষ প্রাচীর বর্তমান, আর এর বৈশিষ্ট্যে দেখবো না গৌণ, তারপরে আবার প্রগৌণ কোষ প্রাচীর তৈরি হচ্ছে, তার মানে এর মধ্যে গৌণ কোষ প্রাচীর লক্ষ্য করা যায়। গৌণ কোষ প্রাচীর দেখা যায়। ওকে, 2 নম্বর পয়েন্টে কি লিখবো না, এরা একটা স্থায়ী আকৃতির, এরা কখনো ওরকম ওই বৃহৎ সাইটোপ্লাজম যুক্ত, তারপরে আকৃতি ছোট এরকম নয়, তাহলে আকৃতি বৃহৎ, আকৃতি বড়, আর সাইটোপ্লাজম নির্দিষ্ট আকৃতির হয়, সেই জন্য সাইটোপ্লাজম কিছু এই সাইটোপ্লাজম বলছি, নিউক্লিয়াস নির্দিষ্ট আকৃতির হয়। সাইটোপ্লাজমের ডেনসিটি বা ঘনত্ব ঠিক যেরকম হওয়া উচিত সেরকম হয়। ঘনত্ব ঠিক থাকে, ব্যাস। তাহলে এই যে পয়েন্টগুলো মোটামুটি লিখছি সেটা হচ্ছে একটা স্থায়ী কলার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ওকে, এবার এই যে ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হয়, এই একটা জিনিস তোমাদের কাছে আমি বললাম। এবারে ভাজক কলার যে ভাগ, সেই ভাগগুলোতে আমরা যাব। ভাজক কলার যে ভাগ, সেই ভাগগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ক্লিয়ার হয়েছে, বেশ। নেক্সট পার্টে এসো। তাহলে ভাজক কলা এবারে উপরে আমি হেডিং করতে পারি, তাই তো। তাহলে ভাজক কলাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তার অবস্থান অনুযায়ী, আর একটা হচ্ছে তার কার্য অনুযায়ী। ঠিক আছে, বেশ, দেখো
তাহলে এইদিকে লিখছি আমি অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী, আর এদিকে হচ্ছে এর কার্য অনুযায়ী, কি কাজ করছে তার উপর। বেশ, অবস্থান অনুযায়ী একে দুটো জায়গায় দেখতে পাওয়া যায়। কীরকম না, যদি একটা কাণ্ড এরকম ধরনের হয়, আমি এখানে আবার একটা তোমাদের জন্য এঁকে দেখাচ্ছি, দেখো। যদি ধরে নাও এটা একটা গাছের কাণ্ড হয়, বা এটা ধরে নাও একটা গাছ, ঠিক আছে, আর এটা সেই গাছটারই মূল, এটা হচ্ছে সেই গাছটার মূল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দেখতে পাই, যে শাখা মূল, প্রশাখা মূল, মূলরোম এরকমভাবে তৈরি হয়। আর কাণ্ডের উপরের দিক থেকে কি দেখতে পাই, যে এখান থেকে আমার পাতা তৈরি হচ্ছে, এখানে আমার একটা পাতা, এরকম ধরনের একটা গঠনকে আমরা দেখতে পাই। তাহলে ভাজক কলা অবস্থান কোন জায়গায়, না অবস্থান প্রথম থেকেই ভাবো যে একটা গাছকে প্রথম থেকেই কি আমরা এরকম দেখেছিলাম, তা তো নয়। তাহলে নিশ্চয়ই এর আগে যখন এটা বীজ অবস্থায় ছিল, ধরো এটা আমার কাছে বীজ, তাহলে সেই বীজ অবস্থায় থাকাকালীন এর মধ্যে থেকে একটা উপরের দিকের অংশ তৈরি হয়েছিল, আর একটা নিচের দিকের অংশ তৈরি হয়েছিল। এটা কোথা থেকে তৈরি হয়, প্লিমিউল আর র্যাডিক্যাল থেকে। পরবর্তীকালে এই উপরের দিকের অংশটাই এতটা বড় হয়েছে, আর নিচের দিকের যে অংশটা দেখতে পাচ্ছি, সেই নিচের দিকের অংশটাই এই এতটা বৃদ্ধি পেয়েছে, হলো। তাহলে এই যে অংশটাকে আমি দেখতে পাচ্ছি এখন, এই যে অংশটাকে আমি এখন দেখতে পাচ্ছি, তাহলে এই অংশটার রেসপেক্টে আমি বলতে পারি যে এটা এখান থেকে বৃদ্ধি পেয়েছে, এটা এখান থেকে বৃদ্ধি পেয়েছে। কে বৃদ্ধি করেছে, না ভাজক কলা বৃদ্ধি করেছে। তার কারণ এই যে মূলের অগ্রে আর কাণ্ডের অগ্রে এখানে একটি ভাজক কলাকে দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু, ওকে, বা প্রান্তীয় ভাজক কলা বলা হয়। তাহলে কি বললাম, এপিকাল ভাজক কলা। তাহলে এই যে এপিকাল ভাজক কলা যার কথা আমি বলছি, তার অবস্থান কোথায়, কাণ্ড ও মূলের অগ্রে অবস্থান করে, একদম সামনে অবস্থান করে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কাজ সর্বদা বৃদ্ধি হওয়া। সর্বদা বৃদ্ধি, সেই জন্য আমরা বলে থাকি একটা উদ্ভিদ চিরকাল বৃদ্ধি দেখাতে পারে, ঠিক আছে। একটা উদ্ভিদ যতদিন বেঁচে থাকে ততদিন অবধি বৃদ্ধি কিভাবে দেখাবে, না এই যে এপিক্যাল ভাজক কলা এ অবস্থান করে আছে বলে এ চিরকাল বৃদ্ধি আমাদের দেখাতে পারছে। বোঝা গেল। নেক্সট, এরপরে দ্বিতীয় অবস্থানের কথা যদি বলি, তাহলে দ্বিতীয় অবস্থানটা এটা কি কোন জায়গায় রয়েছে, না এর এই যে প্রত্যেকটা পাতা তৈরি হয়েছে, পাতা তৈরি হয়েছে, এই প্রত্যেকটা পাতা যেখান থেকে তৈরি হয়েছে সেই যে জায়গাগুলো, সেই অঞ্চলটাকে, এই জায়গাটা, সেটাকে বলা হচ্ছে এই জায়গাটা। তাহলে এইখানেতে দেখতে পাওয়া যায় ইন্টার ক্যালারি ভাজক কলা। তাহলে এটা একটা কাণ্ডের অংশ, বুঝতে পারছো। কাণ্ডের অংশটার একদম মাথার এইখানে কি রয়েছে, না এখানে রয়েছে আমার কাছে এপিক্যাল ভাজক কলা। তাহলে 2 নম্বর পয়েন্টে কি দেখবো, 2 নম্বর পয়েন্টে হচ্ছে পর্ব মধ্য যেখানে রয়েছে তার নাম হচ্ছে ইন্টার ক্যালারি ভাজক কলা। তাহলে এইখানে আমার আবার একটা পয়েন্ট লিখতে পারি, আমি কি লিখবো, পর্ব মধ্যের বৃদ্ধি, আর তার সাথে সাথে পাতা ও পাক্ষিক মুকুলকে তৈরি করে, পাতা ও কাক্ষিক মুকুল তৈরি করে। ক্লিয়ার। তাহলে এখানে কি পেয়ে গেলাম, পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়, আর 2 নম্বর হচ্ছে পাতা ও কাক্ষিক মুকুলকে তৈরি করার জন্য একে দেখতে পাওয়া যায়। কাকে দেখতে পেলাম, ইন্টার ক্যালারি ভাজক কলাকে। আর এপিক্যাল ভাজক কলা কোথায় থাকে, না কাণ্ডের অগ্রে অবস্থান করে। আর তার সঙ্গে সঙ্গে এদের কাজ হচ্ছে সর্বদা বৃদ্ধিতে এরা সাহায্য করে।
তাহলে উদ্ভিদের বৃদ্ধি হলো, উদ্ভিদের পাতা তৈরি হলো, এখানেই শেষ হয়ে গেল না? উদ্ভিদের তো স্যার আর এখনো বৃদ্ধি দেখতে পাই। কিরকম না, উদ্ভিদের ক্ষেত্রে আর একটা বৃদ্ধি আমরা দেখতে পাই, সেই বৃদ্ধিটা হচ্ছে তার মোটা হওয়া। ঠিক আছে, মানে কোনো একটা কাণ্ড রয়েছে, সেই কাণ্ডটা ধীরে ধীরে চওড়ায় বৃদ্ধি হওয়া। সেই চওড়া বৃদ্ধি করার জন্য এখানে আমরা দেখতে পাই কি পার্শ্বস্থ ভাজক কলা অবস্থান করে। ঠিক আছে, তাহলে আর একটা পয়েন্ট আমি লিখে রাখবো, তাকে আমরা বলা হয় ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল ভাজক কলা। ওকে, তাহলে এইখানে আমি পয়েন্ট করে দেখাচ্ছি, দেখো কোনটাকে বলবো না, যখন এই উদ্ভিদটার এরকমভাবে পাশ থেকে এরকমভাবে একটা ভাজক কলা আমার তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এর কাজ হচ্ছে কি উদ্ভিদটাকে এইদিকে এদিকে চওড়া করা, এদিকে এদিকে চওড়া করা। তাহলে এই যে ভাজক কলাটাকে আমি এখন এখানে দেখাচ্ছি, এটাকে বলা হবে পার্শ্বস্থ ভাজক কলা। তা তোমাকে জিজ্ঞেস করতে পারে পার্শ্বস্থ ভাজক কলার কাজ কি? পার্শ্বস্থ ভাজক কলার কাজ হচ্ছে চওড়া বৃদ্ধি করা করে। ঠিক আছে, কোনো একটা উদ্ভিদের তাকে চওড়ায় বৃদ্ধি করার জন্য এটা একে দেখতে পাওয়া যায়। বেশ, তাহলে এটা গেল এর অবস্থান। অবস্থান ভিত্তিতে দেখো তিনটে ভাগে ভাগ করলাম। কি কি ভাগে ভাগ করলাম না, প্রথমে হচ্ছে এপিকাল ভাজক কলা, এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু, তারপরে হচ্ছে ইন্টারক্যালারি ভাজক কলা, তারপরে হচ্ছে আমার কাছে ল্যাটারাল ভাজক কলা। এই তিনটে। ওকে, এবারে এর যদি কার্যগতভাবে এর ভাগ করি, কার্যগতভাবে একে দুটো ভাগে ভাগ করা যায়। না, প্রথম অবস্থায়, একদম প্রথম অবস্থায় যে ভাজক কলাকে আমরা দেখি, তার কাজ হচ্ছে কি এই যে বাকি যাবতীয় যা স্থায়ী কলা রয়েছে সেগুলোকে তৈরি করা। ওকে, তাহলে এটা হচ্ছে তার প্রথম অবস্থায় যে ভাজক কলা দেখা যায়, তাহলে একে বলা হয় প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা। ঠিক আছে, বেশ, তাহলে কার্যগতভাবে কি বললাম না, একে দুটো ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে প্রাথমিক ভাজক কলা, আরেকটার নাম হচ্ছে গৌণ ভাজক কলা। বেশ, প্রাথমিক ভাজক কলা কখন দেখতে পাওয়া যায় না, প্রাথমিক ভাজক কলা হচ্ছে প্রথম অবস্থায় যখন একটা কোষ বিভাজিত হয়ে কোনো একটা স্থায়ী কলাকে তৈরি করছি, তাকে আমি বলবো প্রাথমিক ভাজক কলা। যখন প্রাথমিক স্থায়ী কলা তৈরি করা হয়, ঠিক আছে, প্রথম অবস্থায় যখন প্রাথমিক স্থায়ী কলা তৈরি করছি তখন তাকে আমি বলছি প্রাথমিক ভাজক কলা। আর গৌণ ভাজক কলা কাকে বলবো না, পরবর্তীকালে যখন স্থায়ী কলা আবার পুনরায় ভাজক কলায় পরিণত হয় তখন তাকে বলা হবে গৌণ ভাজক কলা। ঠিক আছে, তাহলে যখন স্থায়ী কলা পুনরায় ভাজক কলায় পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সব মিলিয়ে গেল। ওকে, এবারে আমরা একটা জায়গায় একটুখানি বুঝে নিই, সেটা হচ্ছে যে স্থায়ী কলা কেমনভাবে তৈরি হয়, ভাজক কলা আবার তার থেকে কেমনভাবে তৈরি হচ্ছে, মানে ভাজক কলা থেকে স্থায়ী কলা কিভাবে তৈরি হয়, এই জায়গাটাকে একটুখানি, এই কনফিউশনটাকে আগে একটু ক্লিয়ার করে নিই। দেখো, ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হওয়াটা অনেকটা ঠিক ওই ছোটবেলায় আমাদের গান শেখার মতো। ঠিক আছে, ছোটবেলায় আমরা গান শিখতাম, সেই সঙ্গে সঙ্গে আঁকার স্কুলেও যেতাম, সেই সঙ্গে সঙ্গে অন্য স্কুলেও যেতাম, মানে সব কিছু আমাদের শেখানো হতো। তাহলে আলটিমেটলি তারপরে আমরা ঠিক করলাম না, না একটা কাজ করবো, সেটা হচ্ছে পড়াশুনোর দিকে যাব। পরবর্তীকালে পড়াশুনো করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর বা ভালো মানুষ হয়ে যাওয়ার পরেতে আলটিমেটলি তারপরে আমরা আবার কি করি না, যখন আমাদের বয়স হয় তখন বলি না, গানটা একটু শিখলেই হতো আবার, তখন আমরা আবার রেওয়াজে ভর্তি হই, মানে আবার সেই ছাত্রাবস্থায় ফেরত আসি। তাহলে ছাত্রাবস্থায় ফেরত আসার পরে আমরা গান শেখার পর তারপর আমরা আবার গায়ক হই। তাহলে ছিলাম আমরা একটা কিছু, হয়ে গেলাম আর একটা কিছু। ঠিক আছে, ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। এই বিড়াল থেকে রুমালের যে কনভার্সনটা, সেটাই হচ্ছে ভাজক কলার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। যেমন ধরে নাও যে এটা ধরে নাও একটা ভাজক কলা। ঠিক আছে,
প্রাথমিক ভাজক কলা, আরো ভালো করে যদি বলি, এই প্রাথমিক ভাজক কলার কাজ কি না, প্রাথমিক ভাজক কলা বিভেদিত হয়ে একটা প্রাথমিক স্থায়ী কলা তৈরি করে, যার ধরনের একটা কিছু পার্টিকুলার নির্দিষ্ট কোনো কাজ আমি ঠিক করে রেখেছি। ঠিক আছে, প্রাথমিক ভাজক কলা কি বললাম, বিভেদিত হয়ে একটা স্থায়ী কলাকে তৈরি করলো, এটা ধরে নাও আমার স্থায়ী কলা, এখানে কোষ রয়েছে। বেশ, তাহলে কি পদ্ধতিতে হয় না, এটাকে বলা হয় বিভেদন। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি তৈরি করলো না, যেটা তৈরি করলো সেটার নাম হচ্ছে প্রাথমিক স্থায়ী কলা। এবার এই যে প্রাথমিক স্থায়ী কলা তৈরি হলো, এ মনে করলো না এবার আমাকে আবার নতুন কিছু শিখতে হবে। তাহলে নতুন কিছু শিখতে গেলে একে কি করতে হবে, আবার একটা ভাজক কলায় পরিণত হতে হবে। তাহলে প্রাথমিক ভাজক কলা যখন পুনরায় প্রাথমিক স্থায়ী কলা যখন পুনরায় ভাজক কলায় ফেরত আসে, তখন তাকে বলা হয় গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা। ক্লিয়ার হলো? তাহলে এই যে গৌণ ভাজক কলাকে দেখতে পাচ্ছি, এটা কোন পদ্ধতিতে এলো না, বিপরীত বিভেদন। বিপরীত দিকে আসছে কার, বিভেদনের। ওকে, এবার এই যে গৌণ ভাজক কলা, সে মনে করলো এবার এখান থেকে আমি নতুন আর একটা স্থায়ী কলা তৈরি করব, মানে গায়ক হব। ঠিক আছে, নায়ক থেকে এবার আমি গায়ক হব। তাহলে এরপরে আবার আমি অন্য আর একটা স্থায়ী কলার দিকে দেখতে পাচ্ছি, স্থায়ী কলাকে দেখতে পাচ্ছি, এর আবার একটা অন্য কাজ। তাহলে একে আমি কি বলবো না, গৌণ স্থায়ী কলা। এই কিন্তু পুনরায় আর ভাজক কলায় যেতে পারবে না, এটাও বলে রাখি। এই কিন্তু যদি মনে করে আবার আমি অন্য কিছু করব, সেটা কিন্তু আর করতে পারবে না। তাহলে এই যে গৌণ ভাজক কলা থেকে যখন গৌণ স্থায়ী কলা তৈরি হয়, তাকে বলা হয় পুনঃবিভেদন। ওকে, তাহলে বিভেদনের ইংরেজি কি, ডিফারেন্সিয়েশন। বিপরীত বিভেদনের ইংরেজি কি, রিডিফারেন্সিয়েশন। ওকে, আর আচ্ছা সরি, ডি ডিফারেন্সিয়েশন। আর পুনঃবিভেদনের ইংরেজি হচ্ছে রিডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তাহলে এই যে তিনটে পদ্ধতি দেখতে পাচ্ছ, এই পদ্ধতিতে আমার স্থায়ী কলা তৈরি হয়, স্থায়ী কলা থেকে পুনরায় গৌণ ভাজক কলা তৈরি হয়, সেখান থেকে আবার গৌণ স্থায়ী কলা তৈরি হয়। তাহলে নইলে ভাবো যে একটা উদ্ভিদকে আমি যখন ছোট দেখেছিলাম, সেই উদ্ভিদটা আমার কাছে এরকম ছিল, সেই উদ্ভিদটা আমার কাছে এরকম ছিল। ঠিক আছে, সেই উপরে আমার এখানে দুটো পাতা নিয়ে এরকমভাবে সবুজ কচি দুটো পাতা নিয়ে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, তারপরে পরবর্তী সময়ে এর ভেতরে এই যে ভাবী বনস্পতি, সেই বনস্পতিটা হলো কি করে, মানে এই যে গঠনটা, এই গঠনটা এর মধ্যে তৈরি হলো কি করে। ঠিক আছে, এই গঠনটা এর মধ্যে তৈরি হলো কি করে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এর ভেতরে কোনো পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো পরিবর্তন হয়েছে, এর মধ্যে অনেক গভীরে শিকড়, এর মধ্যে অনেক দূর পর্যন্ত এর শিকড় বাকড় এরকমগুলো যে তৈরি করেছে, এই তৈরি করার কারণটা কি, তাহলে নিশ্চয়ই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনে এইসব জিনিসগুলো পড়বে। তাহলে এই জিনিসগুলো পড়বে, একবার থাকার পর একে তো আরো চওড়া হতে হয়েছে, তাহলে এই চওড়া হওয়ার কাজটা কে করেছে না, গৌণ বিভাজন আর এই ভাজক কলা তৈরি হয়েছে, আর গৌণ স্থায়ী কলা দিয়ে এই পুরোটা তৈরি করেছে। এত বড় এই যে গাছের গঠনটা আমরা দেখি, ঠিক আছে, সেই গাছের গঠনটা তৈরি হচ্ছে এইভাবে। ওকে, বোঝা গেল? বেশ, নেক্সট এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে এই তো দেখলাম ভাজক কলার ভিত্তিতে একে যদি আমরা ভাগ করি, তাহলে সেই ভাজক কলার ভিত্তিতে ভাগগুলো। এরপর যদি আমরা দেখি স্থায়ী কলা, তাহলে স্থায়ী কলাকেও আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক স্থায়ী কলা, আর একটা বলা হয় গৌণ স্থায়ী কলা। দেখো দাঁড়াও, সরি, গৌণ স্থায়ী কলা। দেখো, এই প্রথম যেটা দেখতে পাচ্ছি যে এরপরে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমার কাছে
স্থায়ী কলা। ওকে, স্থায়ী কলার মধ্যেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে আমার কাছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, মানে সরল স্থায়ী কলা। আর একটাকে বলে থাকি হচ্ছে আমরা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, তার মানে জটিল স্থায়ী কলা। তাহলে প্রথম সরল স্থায়ী কলার মধ্যে কে কে পড়ে আগে দেখে নিই, তারপর জটিল স্থায়ী কলায় যাব। তাহলে স্থায়ী কলার মধ্যে প্রথম যে ভাগটা আমরা দেখছি সেটার নাম হচ্ছে কি সরল স্থায়ী কলা। তাহলে এই যে সরল স্থায়ী কলা রয়েছে তার মধ্যে তিনটে ধরনের কলাকে আমরা দেখতে পাই সরল স্থায়ী কলার মধ্যে। তাহলে এই যে তিনটে ধরনের কলাকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার সরল স্থায়ী কলার মধ্যে পড়ে। কে কে পড়ে না, প্রথম যেটা রয়েছে তার নাম হচ্ছে প্যারেনকাইমা। ওকে, তারপরে যাকে দেখতে পাবো তার নাম হচ্ছে আমার কাছে কোলেনকাইমা। আর সবার লাস্টে যাকে দেখতে পাবো তার নাম হচ্ছে আমার কাছে স্ক্লেরেনকাইমা। বেশ, এর মধ্যে যেটা আমার কাছে প্যারেনকাইমা, যেটা কোলেনকাইমা, এটা হচ্ছে আমার কাছে স্ক্লেরেনকাইমা। এই তিনটে ভাগ। তাহলে প্রথম ভাগ আমার প্যারেনকাইমা, সেটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্যারেনকাইমার যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিরকম হয় না, ডিম্বাকৃতি বা গোলাকার আকৃতির দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কোষ প্রাচীর তুলনামূলকভাবে পাতলা। এদের মধ্যে অন্তঃকোষীয় স্থান বর্তমান। তাহলে যেগুলো বললাম লিখে ফেলি। তাহলে গোলাকার বা ডিম্বাকৃতি, মানে ডিম্বাকার এর আকৃতি বললাম এটা। 2 নম্বর পদ্ধতিতে কি বললাম না, এদের মধ্যে অন্তঃকোষীয় স্থান দেখা যায়। 3 নম্বর, কোষ প্রাচীর পাতলা। ঠিক আছে, কেন কোষ প্রাচীর পাতলা না, যাতে সহজেই কোনো খাদ্যবস্তু হোক, কোনো জলীয় বস্তু হোক, কোনো পদার্থ হোক, কিছু ক্ষরণ করা হোক, সেই প্রত্যেকটা জিনিসকে এ যেন করতে পারে। বেশ, 4 নম্বর কাজ, এ তিনটে জিনিসে ফাংশন করে। কি কি? একটা হচ্ছে স্টোরেজ মানে সঞ্চয়, দ্বিতীয় এস মানে হচ্ছে সিক্রেশন মানে ক্ষরণ, আর তৃতীয় এস মানে হচ্ছে সিনথেসিস মানে তৈরি করা, উৎপাদন। তার মানে এই তিনটে এস এ করে। এস ফর স্টোরেজ, এস ফর সিক্রেশন, এস ফর সিনথেসিস। মানে ফটোসিনথেসিস যে সালোক সংশ্লেষ বলি, সেই সালোক সংশ্লেষেও আমরা প্যারেনকাইমা কোষকেই মেনলি দেখতে পাই। ওকে, বোঝা গেল? তাহলে এরা এইভাবে আমার গঠনে তৈরি করছে। আমি যদি হাতে আঁকি তাহলে এরকম ধরনের আমার স্ট্রাকচারগুলো দেখতে পাবো। এ দেখো, এরকম ভাবে রয়েছে। এইটা হচ্ছে আমার কাছে অন্তঃকোষীয় স্থান। দুটো কোষের মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে অন্তঃকোষীয় স্থান। বেশ, নেক্সট আসছি কার মধ্যে না, নেক্সট আসছি হচ্ছে আমার কোলেনকাইমার মধ্যে। কোলেনকাইমার যে আকৃতি, সেই কোলেনকাইমার আকৃতি আমরা দেখতে পাবো কিরকম ধরনের না, জিওমেট্রিক্যাল, বিভিন্ন ধরনের। এটা দেখতে পাচ্ছ কেমন, 6 কোণা, 8 কোণা, 10 কোণা এরকম ধরনের, বা কিউবের মতো। তাহলে এর আকৃতি হচ্ছে গোলাকার নয়, এর আকৃতি পাওয়া যায় কিউব, ঘনক বা 6 কোণ, কৌণিক আকৃতি। 6 কোণ না লিখে আমি লিখি কৌণিক, কৌণিক আকৃতি। 2 নম্বর কি দেখবো, এর মধ্যে অন্তঃকোষীয় স্থান দেখা যায় না, এর মধ্যে কোনো অন্তঃকোষীয় স্থান নেই। অন্তঃকোষীয় স্থান নেই, তবে কিছু ক্ষেত্রে পাওয়া যায়, তাই একবারে নেই যেটা বলছি সেটা কিন্তু এক হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। বেশ, কোষ প্রাচীর এর ক্ষেত্রে আমরা দেখব স্থূল, বিশেষ করে কোনগুলোতে এরা স্থূল, কৌণিক অবস্থানে এরা স্থূল। ধরে নাও এইটা যদি, এদেরকে আমি গঠনটা আঁকি, এটা হচ্ছে একটা, তার পাশে এইটা যদি আমার কাছে আরেকটা হয়, তাহলে এই যে কোণটা রয়েছে সেই কোণটাতে ওরা বেশি এরম সঞ্চয় করে। কোন জায়গায় কৌণিক যে অঞ্চলগুলো রয়েছে সেই কৌণিক অঞ্চলগুলোতে বেশি এদের কোষ প্রাচীরটা স্থূল হয়, এরকম ধরনের একটা গঠনকে দেখতে পাবো। ঠিক আছে, বেশ, তাহলে কি লিখবো, কোষ প্রাচীর
স্থূল কৌণিক অবস্থানে বেশি। ঠিক আছে, বেশ। 4 নম্বর পয়েন্টে কি এর কাজ কি না, 4 নম্বর পয়েন্টে এর কাজ হচ্ছে কোনো একটি সবুজ অংশের মধ্যে, যেমন ধরো না সবুজ কাণ্ড, সবুজ পাতার পত্রবৃন্ত যেটা তৈরি করেছে, সেই পাতার পত্রবৃন্ত, সবুজ কাণ্ড, এই কাণ্ড বা পত্রবৃন্তকে কাঠামোগত সাহায্য করা। তাহলে কি লিখবো? কাণ্ড বা পত্রবৃন্তর কাঠামো তৈরি করা। তোমরা জানো যে পাতার পত্রবৃন্ত বা সবুজ যে কাণ্ড, যেমন ধরো না যদি আমি লাউ গাছের কথা বলি, সেই লাউ গাছের কাণ্ডটা হচ্ছে আমার কাছে সবুজ। তাহলে সেই রকম ধরনের সবুজ কাণ্ড বা পত্রবৃন্ত, পাতার যে বৃন্তটা রয়েছে সেটা দেখবে শক্তপোক্ত হয়, একটু পাতার থেকে অনেক শক্তপোক্ত। তাহলে সেই জায়গাগুলো তৈরি হয় কাকে দিয়ে না, কোলেন কাইমাকে দিয়ে। ওকে, তাহলে এটাও জীবিত, এটাও জীবিত। এই দুটো পয়েন্ট আর একটু এখানে বলে দিই যে প্যারেনকাইমা যে কোষ, সেটাও আমার কাছে লিভিং, মানে এর ভেতরেও আমার কোষ নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে। এরও মধ্যে আমি নিউক্লিয়াস দেখতে পাবো, সাইটোপ্লাজম দেখতে পাবো। কিন্তু স্ক্লেরেনকাইমাকে নিয়ে যখন আমরা আলোচনা করব, এ হচ্ছে আমার কাছে ডেড, মানে এ হচ্ছে মৃত, এ হচ্ছে মৃত কলা। ঠিক আছে, এবার এর যে মৃত কলাকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে একে নিয়ে কেন আলোচনা করছি না, এর দুটো টাইপের গঠনকে আমরা দেখতে পাই। দেখো কিরকম, একটাকে বলা হয় স্ক্লেরাইড, ওকে, অন্যটাকে বলা হয় না জাইলেম, সরি, অন্যটাকে বলা হয় স্ক্লেরেনকাইমা ফাইবার বা তন্তু। হ্যাঁ, জাইলেম তন্তু বা ফ্লোয়েম তন্তু পরবর্তীকালে আমরা যখন পড়বো, সেই জাইলেম তন্তু বা ফ্লোয়েম তন্তু এর থেকেই আমার গঠিত হয়। বেশ, নেক্সট এবার এসো। তো প্রথম কোনটা দেখবো, স্ক্লেরাইড কাকে বলে? স্ক্লেরাইড মানে হচ্ছে যখন স্ক্লেরেনকাইমা কোষটা এরকমভাবে গোলাকার অবস্থানে অবস্থান করে, ঠিক আছে, ভেতরে ঘন কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, আর তার সাথে সাথে লিগনিনের ডিপোজিশনস দেখতে পাওয়া যায়। এরকম ধরনের একটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাবো। তার সাথে সাথে কি দেখতে পাবো না, এই যে মাঝখানে ছিদ্রটা রয়েছে তার সাথে সাথে এরকম ভাবে কানেকশন রয়েছে বাইরের, এরকম ভাবে আকৃতিটা দেখতে পাবো। তাহলে কি লিখবো, ক্লেরাইডস এর মধ্যে 1 নম্বর পয়েন্টে লিখবো এটা গোলাকার, এটা গোলাকার দেখতেই পাচ্ছ। 2 নম্বর লিখবো এর মধ্যে পুরু লিগনিন এর আস্তরণ দেখা যায়। ওকে, 3 নম্বর পয়েন্টে কি দেখবো, 3 নম্বর পয়েন্টে ফলত্বক বা বীজত্বক গঠন করতে কে সাহায্য করে? ফলের বাইরের ত্বক, ফলত্বক ও বীজত্বক গঠন করে। কার কার মধ্যে পাওয়া যায়? একে চা পাতার মধ্যে দেখতে পাওয়া যায়, একে বাদামের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, একে পেয়ারার মধ্যে দেখতে পাওয়া যায়, একে নাশপাতির মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো মাথার মধ্যে রাখবে। তাহলে এদের জন্য তৈরি করার জন্য স্ক্লেরাইডসকে আমরা দেখতে পাই। এবার স্ক্লেরেনকাইমা তন্তু যেটা, সেই তন্তুটা হচ্ছে এরকম ধরনের দেখতে, এরকম ধরনের একটা গঠন। তার ভেতরে কি রয়েছে না, এর ভেতরেও আমার লিগনিফিকেশন হয়েছে, মানে লিগনিন, সুবেরিন এরকম ধরনের পদার্থ যা কোষ প্রাচীর তৈরি করে, সেগুলো এরমভাবে পুরুভাবে পড়েছে। একে আমরা জাইলেম আর ফ্লুয়েমের সাথে দেখতে পাবো। আর এর কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা, ঠিক আছে, এর কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা। তার মানে কোনো একটা অংশকে দৃঢ়ভাবে একটা আর একটার সাথে জুড়ে রাখার জন্য একে আমরা দেখতে পাই। ঠিক আছে, এর কিছু কিছু স্থানে এরকম পিট বা ছিদ্র পাওয়া যায়, এরকম ছিদ্রকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে কি বললাম, এ হচ্ছে গঠন
গত বা কাঠামো তৈরি করে। ওকে, 2 নম্বর, জাইলেম এর বাহক হিসাবে দেখতে পাওয়া যায় একে। আর 3 নম্বর, এর মধ্যে কি দেখতে পাওয়া যায়, এই যে গায়ের মধ্যে যেগুলো রয়েছে পিট যুক্ত হয়। ঠিক আছে, এবার লিগনিফিকেশনের উপর ভিত্তি করে এটাও বলে দিই তোমাদের যে এতে লিগনিন কেমন করে পড়ছে তার উপর ভিত্তি করে একে আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। দেখো, লিগনিনের উপর ভিত্তি করে এখানে লিখছি, লিগনিন এর উপর ভিত্তি করে একে আমরা কি কি ভাবে কিরকম 3টে ভাগে ভাগ করতে পারি। একটা দেখতে পাওয়া যায় তন্তুটা এরকম ভাবে রয়েছে, ঠিক আছে, সেই তন্তুটার মধ্যে লিগনিন আমার এরকম রিং এর মতো পড়েছে, এরকম ধরনের। তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যানিউলার। কি বলি? অ্যানিউলার। ওকে, যদি দেখি যে এই যে লিগনিনটা, সেকেন্ড পয়েন্টে এসো, যদি দেখি যে এই যে লিগনিনটা, এই লিগনিন ডিপোজিশনসটা আমার নেক্সট এখানে, এইটা আমার রিং এর মতো না হয় এটা আমার স্প্রিং এর মতো হয়ে গেছে এরকম। তখন এটাকে আমরা বলবো স্পাইরাল। ওকে, আর 3 নম্বর পয়েন্টে কোনখানে দেখাই, এইখানে 3 নম্বর পয়েন্টে যদি দেখি যে এই লিগনিনটা আমার, এক মিনিট, পুরোটার মধ্যেই পড়েছে। কোথায়? এই পুরো অংশের ভেতরে রয়েছে। এবার এই পুরো অংশের ভেতরে থাকাকালীন এর মধ্যে কিছু কিছু অঞ্চলে এরকম ছিদ্র তৈরি হয়েছে, তখন একে বলা হয় পিটেড। কি বলবো একে আমি? পিটেড। এই হচ্ছে আমার 3টে ধরন, লিগনিফিকেশনের 3টে ধরন আমি এরকম দেখতে পাবো। তাহলে স্ক্লেরেনকাইমা সাধারণত আমি বুঝতেই পারছি যে এর স্ট্রেংথ প্রোভাইড করার জন্য দরকার পড়ে, যে কোনো একটা গঠনকে সলিডভাবে আকৃতি দেওয়ার জন্য একে আমার দরকার পড়ছে। বেশ, তাহলে স্থায়ী কলা গেল, এটা হচ্ছে সরল স্থায়ী কলাকে আমরা দেখতে পেলাম। নেক্সট এবারে যদি আমরা আসি তাহলে সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা নিয়ে আলোচনা করা যাক। এটা হচ্ছে আমার জটিল স্থায়ী কলা। ঠিক আছে, জটিল স্থায়ী কলার মধ্যে কারা পড়ে? না, জটিল স্থায়ী কলা কেন বলছি না, জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে হচ্ছে আমার জাইলেম আর ফ্লোয়েম। এবার এই জাইলেম আর ফ্লোয়েম সাধারণত 4টে আলাদা আলাদা কলা দিয়ে তৈরি হয়। তারা 4টে আলাদা আলাদা ধরনের কলা, 4টে আলাদা আলাদা জায়গা থেকে তৈরি হয়েছে, কিন্তু তারা সবাই মিলে একসাথে একটাই কাজ করে, সেটা হচ্ছে সংবহন তন্ত্র তৈরি করে। ঠিক আছে, সেই জন্য এদেরকে আমরা জটিল স্থায়ী কলা বলি। বেশ, দেখো জটিল স্থায়ী কলার মধ্যে কে কে পড়ে না, প্রথম এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটার নাম হচ্ছে জাইলেম। আর ওইদিকে যেটাকে দেখা যাচ্ছে জটিল স্থায়ী কলার মধ্যে এই পারে যেটা রয়েছে আমার, এর নাম হচ্ছে ফ্লোয়েম। বেশ, জাইলেমকে আমরা আরেকটা ভালোবেসে নাম দিয়ে দেখে থাকি, তার নাম হচ্ছে হেডরোম। ওকে, জাইলেমের মধ্যে যে যে উপাদানকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ওকে, 2 নম্বরে জাইলেম তন্তু, মানে যাকে আমরা ফাইবার বলি। 3 নম্বরে জাইলেম ভেসেল বা যাকে আমরা ট্রাকির বলি। আর 4 নম্বরে জাইলেম বা যাকে আমরা বলবো ট্রাকিয়া।
এটাকে ট্রাকিডও বলা হয়। ঠিক আছে, তাহলে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু আর জাইলেম প্যারেনকাইমা, এর মধ্যে এই প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে মৃত কলা দিয়ে তৈরি। তাহলে মৃত কলা দিয়ে তৈরি মানে হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, আর জাইলেম প্যারেনকাইমা হচ্ছে একমাত্র আমার জীবিত। তাহলে জাইলেমকে সেই জন্য আমরা মৃত জটিল স্থায়ী কলা বলে থাকি। তাহলে জটিল স্থায়ী কলার মধ্যে জাইলেম হচ্ছে আমার কাছে মৃত জটিল স্থায়ী কলা। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, এবার কি কাজ এর? কাজ একটাই, এরা সবাই মিলে শুধু জলকে মাটির নিচে থেকে পাতা অবধি পৌঁছায়। তাহলে জলকে ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। ঊর্ধ্বমুখী পরিবহন করে। বোঝা গেল? তাহলে জল এই যে মাটির তলা থেকে যার মাধ্যমে এরকম ভাবে পাতার মধ্যে এসে পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে আমার কাছে জাইলেম। বেশ, নেক্সট এবার চলে এসো ফ্লোয়েম। ফ্লোয়েমের মধ্যে যে চারটে কলা দিয়ে ফ্লোয়েম তৈরি, সেই ফ্লোয়েমের মধ্যে প্রথম কাকে দেখতে পাবো? না, আবার লিখছি ফ্লোয়েম প্যারেনকাইমা। ওকে, 2 নম্বর পয়েন্টে দেখতে পাবো কি? সিভ এলিমেন্ট, বা যাকে আমরা বলি সিভ প্লেট, সিভ এলিমেন্ট বা সিভ কোষ। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে লিখবো হচ্ছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। আর 4 নম্বর পয়েন্টে আমি লিখবো হচ্ছে ফ্লোয়েম ফাইবার। বেশ, ফ্লোয়েম প্যারেনকাইমা, সিভ এলিমেন্ট আর কম্পেনিয়ন সেল, এরা তিনজনাই হচ্ছে আমার কাছে লিভিং, মানে জীবিত। ঠিক আছে, আর ফ্লোয়েমের মধ্যে সেই জন্য একে আমরা বলি জীবিত জটিল স্থায়ী কলা। তাহলে এর কাজ কি স্যার? না, এর কাজ হচ্ছে খাদ্যবস্তুর উভমুখী পরিবহন। উভমুখী পরিবহন। বোঝা গেল? তাহলে জাইলেম আর ফ্লুয়েমের মোটামুটি গঠনটা বললাম, এরপরে জাইলেম আর ফ্লুয়েমের ভেতর যে প্রত্যেকটা কলা রয়েছে প্রত্যেকটা কাজেতে যাওয়া যাক। ঠিক আছে, ওকে, রেডি? বেশ, চলে এসো। ফার্স্ট আমরা দেখবো কার? না, জাইলেম। এদিকে জাইলেমটা দেখবো, ওইদিকে ফ্লুয়েমটা দেখবো। তো যদি জাইলেমকে দেখি, তাহলে জাইলেমের গঠনটা কেমন হয়? না, জাইলেমের গঠনটা এরকম একটা টিউবের মতো দেখায়। ঠিক আছে, এরকম একটা মাঝখানে একটা এরকম টিউবকে আমরা দেখতে পাই। এরকম ধরনের গঠন। ক্লিয়ার? এই যে টিউবের মতো গঠনটা আমি এখন আঁকছি তোমাদের কাছে, তোমরাও আঁকতে শুরু করো আমার সাথে, তাহলে শিখে যাবে। দেখো, দেখো, এখন যে জিনিসটা আমি তোমাদের কাছে দেখালাম, সেই এই যে লম্বা মতো যে টিউবের মতো যে আকৃতিটা রয়েছে, এটাকে বলা হয় কি? না, এটার নাম হচ্ছে জাইলেম ভেসেল। ভেসেলসের থ্রু দিয়ে কি হয়? ভেসেলসের থ্রু দিয়ে কি হয়, বা যাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রাকিড। ওকে, সরি, যাকে আমরা কি বলে থাকি, বাংলা নামটা কি? না, এর নাম হচ্ছে ট্রাকিড, তাই তো? ট্রাকিয়া নয়। তাহলে আমরা ভেসেলস বলেই চিনবো, কারণ ভেসেলসটা বললেই আলাদা করা যায়। ট্রাকিড ট্রাকিয়া অনেকটা সিমিলার, সেই জন্য সমস্যা লেগে যেতে পারে। তাহলে এটাকে বলবো জাইলেম ভেসেল। ওকে, এর ভেতরটা দেখতে পাচ্ছ ফাঁকা। ঠিক আছে, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটার মধ্যে এইখানে এরকম ভাবে ছিদ্র দেখতে পাই আমরা। তার মানে একটা আর একটার সাথে যুক্ত হয়ে আছে। বুঝতে পারছো ভেসেলস কেমন ভাবে তৈরি? না, একটা পাইপ, তার মুখে আর একটা পাইপ লাগানো,
তার মুখে আবার একটা পাইপ লাগানো, তার মুখে আবার একটা পাইপ লাগানো, এইভাবে একটা লম্বা পাইপ তৈরি করা হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে জাইলেম ভেসেলসের স্ট্রাকচার। এটা মৃতকলা দিয়ে তৈরি। তাহলে মৃতকলা দিয়ে তৈরি হলে কি হবে না, এর মধ্যে এই যে পাশগুলো, এই পাশেতে আমি লিগনিফিকেশন দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এটা একটা বড় বৃহৎ পাইপের মতো গঠন, যার কাজ হচ্ছে জলকে সংবহন করা। ঠিক আছে? এই ভেসেলস, জাইলেম ভেসেলস, একে কিন্তু আমরা যেগুলো জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী উদ্ভিদ, সেই ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে দেখতে পাই না। তাহলে এর কাজ কি আর কোথায় পাই না সে দুটো লিখে ফেলি। তাহলে ভেসেলস এখানে 1 নম্বর পয়েন্টে কি লিখবো না, এর কাজ জলের বাল্ক ফ্লো। বাল্ক ফ্লো মানে একসাথে অনেকটা জলকে নিয়ে যাওয়া। আর 2 নম্বর, জিমনোস্পার্মের মধ্যে জিমনোস্পার্মের থাকে না। বেশ, তাহলে ভেসেলসের তো স্যার এরকম একটা স্ট্রাকচারকে দেখতে পেলাম। এবার জিমনোস্পার্মের ক্ষেত্রে আপনি আবার এটাও বলছেন যে থাকে না। তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে এই সংবহনটা কে করে? জিমনোস্পার্মের ক্ষেত্রে জলের সংবহনটা তাহলে কে করে? আচ্ছা, এর মধ্যে জল যাচ্ছে কি করে না, ক্যাপিলারি প্রেসারের সাহায্যে। ঠিক আছে, বেশ। ধরে নাও জিমনোস্পার্ম এটা, জিমনোস্পার্মের ক্ষেত্রে এই রকম ধরনের আমরা ট্রাকিডকে দেখতে পাই। ট্রাকিড আর কিছুই না, একটু আগেই যেটা পড়লাম আমরা, যে লিগনিফাইড পিট। ওকে, এরকম ধরনের একটা গঠনকে আমরা দেখতে পাই। তাহলে এই যে গঠনটা রয়েছে এর ভেতরে কি বললাম, লিগনিফিকেশন হয়েছে। এর ভেতরে কি দেখতে পাচ্ছি না, লিগনিফিকেশন হয়েছে। তাহলে একে যদি আমি এখন ধরে নাও রং করে দিই, এটা হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, বেশ। এটা হয়ে গেল এর লিগনিফিকেশন। লিগনিফিকেশন হওয়ার পরেতে এরকমভাবে একটা গর্ত, এর ভেতর দিয়ে এরমভাবে একটা অঞ্চল রয়েছে, তারপরে এরমভাবে এরমভাবে একটা চ্যানেল তৈরি হয়েছে। এই চ্যানেলের ভেতর দিয়ে, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই ভেতর দিয়ে যে চ্যানেলটা তৈরি হয়েছে, একটু বেশ বড় করে করি তাহলে বুঝতে পারবে। এরমভাবে একটা চ্যানেল তৈরি হয়েছে। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি জলকে সংবহন করতে পারবো। তাহলে জল এরমভাবে প্রবেশ করে এদিক দিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এর কাজ। যেটা এখন দেখছো সেটার নাম হচ্ছে আমাদের ট্রাকিড। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার কাছে ট্রাকিডস। তাহলে ট্রাকিডস বুঝে গেলে, ভেসেলস বুঝে গেলে, আচ্ছা এইখানটাতে কি আমি ওটাকে ট্রাকিড লিখেছি? এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটাকে ঠিক করে নি। জাইলেম ভেসেলসকে আমরা ট্রাকিয়া বলি। জাইলেম ভেসেলসকে আমরা ট্রাকিয়া বলি। আর ট্রাকিডস হচ্ছে এইটা, ট্রাকিডস হচ্ছে এইটা। তাহলে ট্রাকিডস কিন্তু জিমনোস্পার্মের মধ্যে বর্তমান। তাহলে জিমনোস্পার্মের মধ্যে জলকে সংবহন করে কে না, ট্রাকিডস। ক্লিয়ার? তাহলে এটা দেখতে পাচ্ছি কি জিমনোস্পার্মের মধ্যে বর্তমান। জিমনোস্পার্মের মধ্যে প্লাস এনটি, প্লাস এনটি মানে হচ্ছে প্রেজেন্ট। ওকে, ভেসেলস বুঝতে পারলাম, মানে ট্রাকিয়া বুঝতে পারলাম। ট্রাকিয়াটা পরপর একটা আরেকটার মাথার সঙ্গে সঙ্গে অ্যাটাচ করা, বুঝতে পেরেছো? কিন্তু ট্রাকিডটা দেখো পাশে পাশে অ্যাটাচ হয়েছে। এটা কিন্তু কেউ কারোর মাথার সাথে অ্যাটাচ নয়, তাহলে এর পাশে পাশে অ্যাটাচমেন্ট, আর এর পরপর উপর নিচে অ্যাটাচমেন্ট, এই দুটো যেন মাথার মধ্যে থাকে। ভেসেলস কি করে মানে ট্রাকিয়া কি করে, জলকে একসাথে অনেকটা বহন করে নিয়ে যেতে সাহায্য করে। আর ট্রাকিডস কি করে, জলকে দীর্ঘতম অঞ্চল অবধি বহন করে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে ট্রাকিডস ট্রাকিয়া হয়ে গেল, ট্রাকিডস আর ট্রাকিয়া হয়ে গেল। এরপর যেটা দেখতে পাই সেটার নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা একমাত্র আমার জীবিত। সেটা আমার এরকম ভাবে অবস্থান করে, এইখানে ধরে নাও এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমার কি কাজ না, জাইলেম প্যারেনকাইমার কাজ একটাই,
না একে যখন জলকে নিয়ে যাচ্ছে সেই জলটাকে এ পাশে সংবহন করবে। এখান দিয়ে যখন জল এরমভাবে প্রবেশ করে উপরের দিকে যাচ্ছে সেই জলটাকে নিয়ে এর পার্শ্বীয় সংবহন মানে এই দুপাশে এরমভাবে সংবহন করার জন্য, মানে এদিক থেকে জলটাকে এই দিকে নিয়ে যাবে, এদিক থেকে জলটাকে এদিকে নিয়ে যাবে, এটাকে বলে রেডিয়াল কন্ডাকশন। ওকে, তাহলে জাইলেম প্যারেনকাইমার কি কাজ হয়ে গেল না, 1 নম্বর পার্শ্বীয় সংবহন। ওকে, পার্শ্বীয় সংবহন যাতে প্রত্যেকটা কোষের মধ্যে জল গিয়ে পৌঁছায় সেই পার্শ্বীয় সংবহনে সাহায্য করা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এছাড়া কি বলতে পারবো, এছাড়া প্যারেনকাইমা কোষের কাজ আমরা জানি কিছু স্টোর করে রাখা। জাইলেম প্যারেনকাইমার মধ্যে স্টোর করে রাখে জানি যে ট্যানিন, ঠিক আছে, চা পাতায় থাকে ট্যানিন স্টোর হয়, ট্যানিনকে স্টোর করে রাখা হয়। এছাড়া কি স্টোর ছাড়া আর কি বলেছিলাম, সিক্রেশন করা, সিনথেসিস করা। সিক্রেশন মানে ক্ষরণ, সিনথেসিস মানে তৈরি করা, ঠিক আছে, এই কাজগুলো এর দেখতে পাই জাইলেম প্যারেনকাইমা হলো। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সবার লাস্টে আমি দেখতে পাবো কাকে না, জাইলেম ফাইবারকে। ঠিক আছে, জাইলেম ফাইবার কেমন দেখতে হয় না, জাইলেম ফাইবার আমি এইদিকে দেখাচ্ছি, দেখো জাইলেম ফাইবার একদম এরকমই সরু এরকম ধরনের দেখতে হয়। এরকম একটা গঠনকে দেখতে পাবো। বেশ, এটা কি, এর নাম হচ্ছে জাইলেম ফাইবার। এই যে জাইলেম ফাইবার, প্রথম কথা এটা কি জন্য তৈরি হচ্ছে না, এটাকে পুরো জাইলেমকে স্ট্রেংথ প্রোভাইড করার জন্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এর কাজটা প্রথমে বলে দিই, স্ট্রেংথ প্রোভাইড করার জন্য দেখতে পাওয়া যায়, আর পুরোটাকে ধরে রাখার জন্য এর তৈরি হয়েছে। ধরে রাখার জন্য এ তৈরি হয়েছে। তাহলে পরপর হয়ে গেল, দেখো প্রত্যেকটা কাজ বলেছি। এইখানে আমার কাছে ভেসেলস রয়েছে, ভেসেলসটা হচ্ছে মাঝখানে বড় টিউবের মতো। 2 নম্বর হচ্ছে আমার কাছে ট্রাকিডস, ট্রাকিডসের পর আমি দেখতে পেলাম 3 নম্বরে জাইলেম প্যারেনকাইমা, আর 4 নম্বরে হয়ে গেল আমার কাছে জাইলেম ফাইবার। তাহলে টোটাল জাইলেমসের যে যতগুলো পার্ট ছিল এখানে অন দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট, যেগুলো যেগুলো আমার দরকার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, শুধু সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। প্রচুর লেখা থাকবে, দরকার নেই, শুধু পয়েন্ট টু পয়েন্টে চলো। ক্লিয়ার? বেশ, জাইলেমের পর এরপর আমরা দেখব কি না, ফ্লোয়েমের ফাংশন। এরপর আমরা কাজ দেখব না, ফ্লোয়েমের কাজ দেখব। তো বলেছিলাম এইখানেই আলোচনা করব, তাহলে ওই পার্টটাতে আমরা ফ্লোয়েমকে ড্রয়িং করে দেখব। ঠিক আছে, না হলে আর একটা পেজ করে নেওয়া যায় কি? হ্যাঁ চলো আর একটা পেজেই করে নিই। তাহলে নেক্সট এবার আমার কাছে হয়ে যাচ্ছে কি, ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজ তোমরা জানো যে সংবহনে সাহায্য করে। এর মাঝখানেও একটা ওরকম টিউবকে আমরা দেখতে পাই, এর মাঝখানেও জাইলেমের মধ্যে যেরকম মাঝখানে একটা ভেসেলসকে দেখতে পেয়েছিলাম, এরও মাঝখানে একটা টিউবকে দেখতে পাওয়া যায়। জাইলেমের ভেসেলসগুলো কীরকম, এরকম আড়াআড়িভাবে কাটা ছিল তো, কিন্তু এর টিউবগুলো পরপর একসাথে জয়েন্ট থাকে, দেখো এরকম ধরনের। এরকম ধরনের একটা টিউবকে আমি দেখতে পাই। এবার এই যে টিউবটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই টিউবটার প্রত্যেকটা জায়গাতে, মানে একটা টিউব শেষ হচ্ছে আর একটা টিউব তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা টিউবের জায়গাতে এরও একটা এরকম প্লেটকে আমরা দেখতে পাই। এই প্লেটটা এরকম পাশাপাশি রয়েছে। ক্লিয়ার? এই যে পাশাপাশি প্লেটটা রয়েছে তার মধ্যে এরকম ধরনের ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। কোথায় গেল? বেশ, এইখানে একটা ছিদ্র রয়েছে, এইখানে একটা ছিদ্র রয়েছে, এখানে একটা, এখানে একটা, এরকম ভাবে। ঠিক আছে, এরপর নেক্সট এসো, নেক্সট এসো আবার একটা, এই দুটো
টিউবের মাঝখানে এরকম একটা প্লেট রয়েছে, তার মধ্যেও আমরা ছিদ্র দেখতে পাচ্ছি। বেশ, এই যে গঠনটা আমি এখন তোমাদেরকে দেখালাম, এইটার নাম হচ্ছে সিভ এলিমেন্ট। ঠিক আছে, একটার নাম হচ্ছে সিভ এলিমেন্ট। আচ্ছা, এরা কিন্তু লিভিং, জীবিত, তার মানে এদের ভেতরে একটা বড় এরকম ভ্যাকুয়াল রয়েছে। এই যে একটা বড় ভ্যাকুয়ালকে এরকম ভাবে দেখতে পেলাম, এরও ভেতরে একটা এরকম বড় ভ্যাকুয়াল রয়েছে। এর পাশাপাশি কিন্তু সাইটোপ্লাজম রয়েছে, মনে থাকে জানো। ওকে, তাহলে এটাকে কি লিখবো? এটা হচ্ছে আমার কাছে ভ্যাকুয়াল। এর পাশের এই যে অঞ্চলটা, সেই অঞ্চলের মধ্যে কি দেখতে পাবো? না, এর মধ্যে সাইটোপ্লাজম এম্বায়ার রয়েছে। কিন্তু দেখো কোনো নিউক্লিয়াস নেই। ঠিক আছে, কিন্তু দেখো কোনো নিউক্লিয়াস এর মধ্যে নেই। এই যে একটা সেলকে দেখতে পাচ্ছ, একেই বলা হয় হচ্ছে আমাদের সিভ এলিমেন্ট। একেই কি বলি? হচ্ছে সিভ এলিমেন্ট। এই সিভ এলিমেন্টগুলো পরপর পরপর ভাবে একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি করেছে, সেইটার নাম হচ্ছে সিভ টিউব। এটার নাম হচ্ছে আমাদের কাছে সিভ টিউব। আর দুটো সিভ টিউবের মাঝখানে যে প্লেটের মতো অংশটা রয়েছে, একে আমরা বলে থাকি হচ্ছে সিভ প্লেট। হলো, একে আমরা বলে থাকি হচ্ছে সিভ প্লেট। তাহলে বোঝা গেল সিভ টিউব কাকে বলে, সিভ এলিমেন্ট কোনটা, সিভ প্লেট কাকে বলে, প্রত্যেকটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে সিভ এলিমেন্টগুলো যুক্ত হয়ে যেটা তৈরি করেছে তাকে আমরা বলবো সিভ টিউব। দুটো সিভ এলিমেন্টের মাঝখানে যে প্লেটটা রয়েছে তাকে বলবো সিভ প্লেট। এই সিভ প্লেটের মধ্যে ছিদ্র যুক্ত রয়েছে। সিভ কথাটার মানেই হচ্ছে ছিদ্র। ওকে, চালনির মতো দেখতে, সেই জন্য। বেশ, তাহলে এই যে এলিমেন্টটা, এর কাজ কি না খাবারকে ট্রান্সপোর্ট করা, এর খাবারকে ট্রান্সপোর্ট করা। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো ট্রান্সপোর্ট করতে গেলে এর পাশে আর একজন নিউক্লিয়াসকে দরকার, নইলে তো এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। তাহলে কে মেনটেন করে? মেনটেন করে হচ্ছে এর পাশে আরেকজনের বন্ধু রয়েছে, বলেছে যে চাপ নিও না বস, আমি আছি। এরকমভাবে একটা সেলকে দেখা যায়, সেই সেলটার মধ্যে এখানে এরকম নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, এই সেলটার নাম হচ্ছে কি কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। সঙ্গী কোষ। সঙ্গী কোষের কাজ কি? সঙ্গী কোষের অনেক কাজ। এর নিজের কাজ যেরকম, এক নম্বর প্রথম যে কাজ সেটা হচ্ছে এই সিভ টিউবের ভেতর দিয়ে বা সিভ নলের ভেতর খাদ্যের প্রবাহকে ঠিক করে, যে কতটা কোথায় খাবার যাবে সেইটা। দু নম্বর, সিভ টিউবের বা সিভ নলের সিভ এলিমেন্টকে ঠিক রাখে। তাহলে এগুলো হয়ে যাচ্ছে এর কাজের মধ্যে পড়ছে। তাহলে সঙ্গী কোষের কাজ দেখতে পাচ্ছি যে এটা নিউক্লিয়াস যুক্ত কোষ, তাহলে একে মেনটেন করছে। এর ভেতর দিয়ে কি হচ্ছে, খাবারের উভমুখী প্রবাহ, এদিক থেকে আমার এদিকেও যেরকম যাচ্ছে, আবার এদিক থেকে খাবারটা আমার এদিকেও যাচ্ছে। তাহলে ঠিক করবে কে না সিভ এলিমেন্টস, এর মধ্যে দিয়ে খাবারটা কোন দিকে যাবে সেটা ঠিক করবে কে না সঙ্গী কোষ। ক্লিয়ার? তাহলে সিভ টিউব সিভ এলিমেন্টস এর কাজ হয়ে গেল। এছাড়া এবারে প্যারেনকাইমা। ধরে নাও এর পাশে, এইবার এখানে আমি এদিকে দেখাচ্ছি প্যারেনকাইমা কোষ, কোনখানটা খালি রয়েছে এইখানটায়। এইখানে আমার প্যারেনকাইমা, এইখানে আমার প্যারেনকাইমা, এটা আমার প্যারেনকাইমা, এইটা, এগুলো সব হচ্ছে আমার প্যারেনকাইমা সেল। এর কাজ কি? এগেইন সেই খাদ্যবস্তুকে পাশে সঞ্চয় করা। এ কি বলবো আমি না, এর নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এখানে কি দেখবো না, এক নম্বর স্টোরেজ। আমরা রাবার পাই, তো সেই রাবার এইখানে স্টোর হয়ে থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে স্টোর হয়ে থাকে। তাহলে কি লিখবো? রাবার, রেজিন, এগুলো সব স্টোর হয়ে থাকে কোথায়? ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে। এছাড়া
সেকেন্ড পয়েন্টে দেখবো কি সিক্রেশন আর সিনথেসিস, এই তিনটে এর কাজ। কোনো ক্ষরণ করা, কিছু তৈরি করা আর স্টোর করে রাখা, এই তিনটে হচ্ছে এর কাজের মধ্যে পড়ে। বেশ, তাহলে এটা হয়ে গেল আমার কাছে কি না, এটা হয়ে গেল আমার কাছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এবারে সবার লাস্টে আসছে কি না ফ্লোয়েম ফাইবার। একে আমরা বাস্ট ফাইবার বলি, প্রথম দিকে একে দেখতে পাওয়া যায় না, পরবর্তীকালে এই ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। ঠিক আছে, কোন জায়গায় থাকে না, এই দুটো দিকেই আমি দেখাতে পারবো, এদিকেও থাকে ওদিকেও থাকবে। তাহলে এই যে ফাইবারটাকে আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্লোয়েম ফাইবার। এই যে ফ্লোয়েম ফাইবার, একে আমরা বাস্ট তন্তু বলি। আমরা যে দেখি ফ্লেক্স তৈরি হচ্ছে, এই ফ্লেক্স, তারপরে জুট, তারপরে হেম্প, যেগুলো দিয়ে ব্যাগ তৈরি হয়, এই প্রত্যেকটাই ফ্লেক্স, জুট, হেম্প প্রত্যেকটাই ফ্লোয়েম ফাইবার, যেগুলো দিয়ে বিভিন্ন উপাদান তৈরি হয়। এছাড়া একে পুরোটাকে স্ট্রেংথ প্রোভাইড করা ফ্লোয়েম ফাইবারের কাজ। ক্লিয়ার? তাহলে ফ্লোয়েম ফাইবার হচ্ছে মৃত, বাকি সবগুলোই হচ্ছে আমার কাছে জীবিত। তাহলে এটা গেল আমার ফ্লোয়েমের গঠন, এটা গেল হচ্ছে আমার জাইলেমের গঠন। নেক্সট এরপর আমরা ডিসকাস করব কোনটা না টিস্যু নিয়ে। তো টিস্যু সিস্টেম এরপর আমাদের কাছে মেন হেডিং। তো দেখে নিই যে একটা প্ল্যান্টের মধ্যে কি কি টিস্যু সিস্টেম তার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে কি লিখবো, কলাতন্ত্র। কলাতন্ত্র নিয়ে যদি পড়তে হয় তাহলে প্রথমেই একটা গাছকে যদি আমরা কেটে দেখি তাহলে কীরকম দেখতে পাওয়া যাবে, সে গাছের গুঁড়িটা এরকম ধরনের একটা গঠনকে আমি দেখতে পাবো। ক্লিয়ার? সেই গাছের গুঁড়িটার মধ্যে একদম মাঝখানে কি রয়েছে না, মাঝখানে রয়েছে আমার কাছে সংবহনতন্ত্র। আর বাইরের দিকে কি রয়েছে, বাইরের দিকে রয়েছে আমার কাছে এপিডার্মাল বা ত্বক গঠনকারী কলাতন্ত্র। ওকে, এই দুটোকে বাদ দিয়ে মাঝখানে যা পড়ে থাকে সেই পুরোটাকেই বলে থাকি হচ্ছে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে এই যে তিনটে টিস্যু সিস্টেমের কথা বললাম, একবার লিখে ফেলা যাক। বাইরে কি বললাম, একদম বাইরে যেটা রয়েছে সেটাকে বলবো আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম মানে যেটা বহিঃত্বক গঠন করে, আর মাঝখানেতে যেটা এই হোয়াইট কালারের পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সংবহন কলাতন্ত্র। ওকে, তাহলে সংবহন কলাতন্ত্র আর এপিডার্মাল টিস্যু সিস্টেমকে বাদ দিয়ে বাকি এই অংশটা পুরোটা যেটা পড়ে রইল, এই অংশটাকে পুরোটাকে আমরা কি বলে থাকি না, এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। প্রত্যেকটা টিস্যু সিস্টেমের কোনো না কোনো কাজ আছে, প্রত্যেকটা কাজকে আমরা দেখব। ঠিক আছে, টিস্যু সিস্টেম। তাহলে প্রথম আমরা যেটাকে নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের কাছে কি এপিডার্মাল টিস্যু সিস্টেম। এটাকে নিয়ে প্রথমে আমরা ডিসকাস করা স্টার্ট করি। চলো, তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমকে নিয়ে যদি আমরা প্রথমে ভাবি তাহলে সেটা কি না বাইরের ত্বককে গঠন করে। কোথায় কোথায় দেখতে পাওয়া যায় না, যদি একটা গাছের কথা ভাবি আমরা তাহলে গাছের পুরোটার মধ্যেই নিশ্চয়ই বহিঃত্বক রয়েছে। তাহলে গাছের এটা আমার কাছে কাণ্ড, আর এটা যদি আমার কাছে ধরে নাও গাছটার মূল। মূলরোম বাইরের দিকে রয়েছে। বেশ, আর কাণ্ডর এই এই জায়গাগুলো থেকে আমার একটা করে পাতাকে আমি দেখতে পাচ্ছি। হয়েছে? বেশ, চলো, এখানে একটা, দুই, তিন, এরমভাবে আমি দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রথম আমরা এই যে টিস্যু সিস্টেম বা প্রথম কি বললাম এপিডার্মাল টিস্যু সিস্টেম, সেই এপিডার্মাল টিস্যু সিস্টেমকে নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম মূলের মধ্যে যদি আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেমকে দেখি তাহলে মূলের এরমভাবে, এইটা হচ্ছে মূলের বাইরের ত্বক। ধরে নাও এই যে স্ট্রাকচারটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মূলের বহিঃত্বক। ক্লিয়ার? তাহলে এই বহিঃত্বকের মধ্যে আমরা কি দেখতে পাবো না, এইখানেতে এরমভাবে প্যারেনকাইমাটিক কোষ দিয়ে এই বহিঃত্বকটা গঠিত। এর মধ্যে মূল রোম বর্তমান, আর এর কাজ হচ্ছে জল শোষণে সাহায্য করা। ঠিক আছে, তাহলে কি কি পয়েন্ট পেলাম দেখো। এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মূল রোম।
তাহলে মূলরোম বর্তমান, ঠিক আছে। রুট হেয়ার যাকে আমরা বলি, মূলরোম কীরকম ভাবে না, মূলরোম হচ্ছে এককোষী ধরনের, এককোষী মূলরোমকে আমরা দেখতে পাই। তাহলে এটা হয়ে গেল এককোষী মূলরোম। কি কোষ দ্বারা গঠিত না, এটা হচ্ছে আমার কাছে প্যারেনকাইমাটিক কোষ, প্যারেনকাইমাটিক কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। প্যারেনকাইমাটিক কোষ মানে হচ্ছে সজীব কোষ, তাদের মধ্যে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তারা সংবহন করতে পারবে, প্রত্যেকটা কাজই তারা করতে পারছে। এবারে একটা জিনিস শুধু এখানে লিখবো, সেটা হচ্ছে এদের বাইরে কোনো রকম কিউটিক্যালের আস্তরণকে দেখতে পাওয়া যায় না। ওকে, কিউটিক্যালের আস্তরণ মূলের মধ্যে থাকে না, কারণ মূল জল শোষণের জন্য সাহায্য করে আর কিউটিক্যাল জলের বিরোধে কাজ করে, তাহলে কিউটিক্যাল এখানে আমার দেখতে পাওয়া যায় না। কিউটিক্যালের আস্তরণ অবর্তমান, কিউটিক্যালের আস্তরণ এখানে আমি অবর্তমান দেখতে পাবো। ওকে, তাহলে মূলের আমি মোটামুটি একটা আইডিয়া তৈরি করতে পারলাম। নেক্সট এরপরে যদি আমি কাণ্ডের কথায় আসি, নেক্সট ধরুন আমি কাণ্ডের কথায় আসছি, তাহলে কাণ্ডের ক্ষেত্রে আমি কি দেখতে পাবো না, কাণ্ডের ক্ষেত্রে এরকম ধরনের একটা স্ট্রাকচারকে দেখা যাবে। ওকে, এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারের বাইরের দিকেও আমি দেখতে পাবো এপিডার্মাল সেল দিয়ে তৈরি, কিন্তু এপিডার্মাল সেলের মধ্যে এর মধ্যে যে ব্রাঞ্চিংগুলো পাওয়া যাবে সেগুলো শাখাযুক্ত আর বহুকোষীয়, মাল্টি সেলুলার। ওকে, এর ক্ষেত্রে আমি তৈরি করছি ধরে নাও এরকম ধরনের একটা ব্রাঞ্চ, এর মধ্যে আবার শাখাযুক্ত, এরা শাখাযুক্ত মাল্টি সেলুলার ব্রাঞ্চ এরকম তৈরি করে। বেশ, তাহলে পয়েন্ট পরপর করতে থাকছি, একটা একটা করে দেখতে থাকো। তাহলে এর মধ্যে যেটা কাণ্ডরোম যেটা দেখতে পাবো, কাণ্ডরোম যেটা দেখতে পাবো তার আরেকটা নাম হচ্ছে ট্রাইকোম। বিভিন্ন ধরনের গাছে, যেমন ধরুন বেগুন গাছের উপরে দেখবে একটা কাণ্ডের উপরে একটা রোমের মতো আস্তরণ রয়েছে, সেটা হচ্ছে আমার ট্রাইকোম, ঠিক আছে। বিছুটি গাছের মধ্যেও ঠিক এই একই রকমভাবে ট্রাইকোম দেখতে পাওয়া যায়, তো ওটাকে ট্রাই করে দেখতে যেও না। বেশ, তাহলে এই যে কাণ্ডরোমটা রয়েছে সেটা যেরকম এখানে এককোষী লিখেছিলাম, এখানে কি লিখবো, বহুকোষী। বহুকোষী কি দিয়ে তৈরি, কোষ হচ্ছে প্যারেনকাইমা দিয়ে তৈরি, প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, আর এদের মধ্যে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, আর এদের উপরে আমি একটা এরকম পাতলা কিউটিক্যালের আস্তরণকে দেখতে পাবো, এরকমভাবে এরকমভাবে পাতলা একটা কিউটিক্যালের আস্তরণকে লক্ষ্য করা যায়। তাহলে এই যে আস্তরণটা দেখালাম এটা কিসের, কিউটিক্যালের আস্তরণ। তাহলে কিউটিক্যালের আস্তরণ এক্ষেত্রে আমি বর্তমান দেখতে পাচ্ছি, তাহলে কাণ্ড হয়ে গেল আর মূল আমার কাছে মোটামুটি হলো। এছাড়া আমার কাছে যেটা পড়ে রয়েছে সেটার নাম হচ্ছে পাতা। এছাড়া আর একটা যে জিনিসকে দেখতে পাবো সেটা হচ্ছে আমার কাছে পাতা। তো পাতার ক্ষেত্রে পাতা আমাদের দু রকমের হতে পারে। যদি আমার কাছে দেখতে পাই যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, তাহলে তার উপরটা আর নিচের পৃষ্ঠটা আলাদা হয়, সেই জন্য সেই পাতাকে আমরা বলে থাকি হচ্ছে ডর্সোভেন্ট্রাল পাতা। উপর আর নিচেটা আলাদা হলে তাকে কি বলে, ডর্সোভেন্ট্রাল। আর যদি একই রকম হয় তখন তাকে বলা হয় আইসো বাইল্যাটারাল। বেশ, যখন আমরা পাতার অ্যানাটমি দেখব সেই জায়গাতে এই জায়গাটা, এই পয়েন্টটা আমার হেল্প করবে, সেই জন্য এটাকে আমি আগেই লিখে রাখলাম। ওকে, এবার নেক্সট চলে এসো, পাতারও বাইরের ত্বকে আমরা কি দেখতে পাই না, এরকম ধরনের একটা অংশ থাকে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র পাতার উভয় পৃষ্ঠে দেখতে পাওয়া যেতে পারে, কার ক্ষেত্রে না, মনোকটের ক্ষেত্রে বা আইসো বাইল্যাটারালের ক্ষেত্রে, আর ডর্সোভেন্ট্রালের ক্ষেত্রে নিচের পৃষ্ঠে দেখা যায়। তাহলে এই যে স্টোমাটা তৈরি হয়েছে, স্টোমাটা আমার কি কি দিয়ে তৈরি হয়েছে, দুটো কোষকে এখানে দেখেই বুঝতে পারছো। এর মাঝখানে যেটা থাকে, যেটা কিডনির মতো আকৃতি, সেটার নাম হচ্ছে রক্ষী কোষ। ওকে, রক্ষী কোষের পাশে যে কোষ দুটো রয়েছে এই দুটোর নাম হচ্ছে সাবসিডারি সেল, সাবসিডারি কোষ।
তাহলে রক্ষী কোষ আর সাবসিডারি কোষ দিয়ে তৈরি হচ্ছে আমার কাছে কি স্টোমাটা। এখানে যে তোমাকে স্টোমাটাটা দেখালাম সেটা হচ্ছে দ্বিবীজপত্রী স্টোমাটা, সেই জন্য আমি উপরে ডর্সোভেন্ট্রালের নিচে এটাকে দেখিয়েছি। এবার একবীজপত্রীর ক্ষেত্রে কেমন হয় না, একবীজপত্রীর ক্ষেত্রে স্টোমাটাটা আমার ডাম্বেল আকৃতির হয়ে থাকে, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিডনি আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার একবীজপত্রী স্টোমাটা। এর গার্ড সেল বা রক্ষী কোষ আর সাবসিডারি সেল তুমি দেখিয়ে দেখো, বুঝতে পারছো। এবার গার্ড সেলের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই তোমাদের কাছে, গার্ড সেলের যেটা ভেতরের দিক সেই দিকটা হয় আমার এর স্থূল, এদিকটা হয় এর স্থূল, যাতে এটা ছিঁড়ে না যায় বা ফেটে না যায়। ওকে, যখন এর মধ্যে জল প্রবেশ করবে তখন কি হবে, কোষটা ফুলে উঠবে, আর ফুলে উঠলেই মাঝখান থেকে পত্ররন্ধ্রটা ওপেন হবে। পত্ররন্ধ্র ওপেন হওয়া মানেই কি কাজ করে, কি কাজ করে না, এর কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করা, মানে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করা, আর তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পকে বাইরে বার করা, যাকে আমরা বলি বাষ্পমোচন করা। ক্লিয়ার? তাহলে পাতার মধ্যে এরকমভাবে পত্ররন্ধ্র আমরা দুটো আলাদা আলাদা পাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এর উপরেও এরকম একটা কিউটিক্যালের আস্তরণকে আমরা দেখতে পাবো, এর উপরেও একটা কিউটিক্যালের আস্তরণ আমরা দেখতে পাবো, কিউটিক্যাল আস্তরণ। এই যে কিউটিক্যালের আস্তরণটাকে দেখা যাচ্ছে, এই কিউটিক্যালের আস্তরণটা পাতার মধ্যে জলের প্রবেশকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে এই রকম ধরনের একটা গঠনকে আমরা দেখতে পাই। তাহলে তিনটে যে এপিডার্মাল টিস্যু সিস্টেম বা বহিক কলাতন্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেই তিনটে বহিক কলাতন্ত্র হচ্ছে এখানে আমি দেখলাম। এরপরে আমরা সোজা চলে যাব যেটায়, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। স্যার ভাস্কুলার টিস্যু সিস্টেমের মাঝখানে যে আর একটা পড়লাম যে আমরা, যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, সেইটার কাজ কি? গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মেন যে কাজটা সেটা আগে লিখে ফেলি এখানে, যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম আমরা দেখতে পাবো কি দিয়ে তৈরি। এটা সাধারণত প্যারেনকাইমা বা কোলেনকাইমা দিয়ে তৈরি হয়, প্যারেনকাইমা বা কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। সাধারণত কোনো ফাঁকা স্থানকে ভরাট করার জন্য এই গ্রাউন্ড টিস্যু সিস্টেমে কাজ করে। ওকে, তাহলে ওর পার্টিকুলারলি কোনো একটা কাজের জন্য নয়, তাহলে ও যেখানেই দেখতে পাবে যে কোনো একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, সেই জায়গাটা ভরাট করার জন্য গ্রাউন্ড টিস্যু সিস্টেমকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এর কি বললাম না, ফাঁকা স্থান পূরণ করা হচ্ছে এর কাজ, ফাঁকা স্থানকে পূরণ করবে, এটাই হচ্ছে এর কাজ। নাও এরপরে চলে আসি সংবহন কলাতন্ত্র। সংবহন কলাতন্ত্র নিয়ে আমাদের একটু জানতে হবে, তাহলে ওইটা আগে করে ফেলি। দেখো, সংবহন কলাতন্ত্র। ওকে, এই সংবহন কলাতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সংবহন কলাতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, কি রকম না, একটা হচ্ছে মূলের কলাতন্ত্র, আর একটা হচ্ছে কাণ্ডের কলাতন্ত্র। ঠিক আছে, বেশ, তো মূলের কলাতন্ত্র কেমন হবে? মূলের কলাতন্ত্র কেমন দেখতে পাবো না, মূলের কলাতন্ত্র হচ্ছে আমরা দেখতে পাই যে যদি এরকম একটা মূলের প্রস্থচ্ছেদ আমরা করি, সেই প্রস্থচ্ছেদ করলে তার মধ্যে জাইলেম অববাহিকা, মানে জাইলেম এদিকে একটা রইল, এদিকে একটা রইল, এদিকে একটা রইল, আর এদিকে একটা রইল, চারদিকে চারটে জাইলেমকে আমি দেখালাম তোমাদের কাছে। এরপরে ফ্লোয়েমটাকে দেখাবো কোথায় না, এই জায়গায় রয়েছে ফ্লোয়েম, 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 ফ্লোয়েম। এই রকম ধরনের কলাতন্ত্রকে আমরা দেখতে পাই, সংবহন কলাতন্ত্র যেটা মূলের মধ্যে রয়েছে। তো এই রকম যদি কলাতন্ত্রটা হয়, সেক্ষেত্রে ভাবো একবার যে মাঝখানে যদি ঘড়ির কাঁটার মতো আমরা কোনো একটা দিকে যাই, এইখানে ধরে নাও ঘড়ির কাঁটাটা, এখান থেকে যদি আমরা যে কোনো একটা পরিধির দিকে যাই, হয় ফ্লোয়েম পাবো বা জাইলেম পাবো, বা ফ্লোয়েম পাবো বা জাইলেম পাবো, বা ফ্লোয়েম পাবো বা জাইলেম পাবো, কিছু একটা পাবো, দুটোকে একসঙ্গে কখনো পাবো না। হয় এইখানে দেখো না ফ্লোয়েম পেয়েছি, ঠিক একই রকমভাবে যদি এদিকে যাই তাহলে এখানে জাইলেম পাবো, তার মানে দুটোকে একসাথে পাওয়া যায় না। এই রকম ধরনের যে কলাতন্ত্রকে আমরা দেখতে পাই, একে বলা হয় রেডিয়াল ভাস্কুলার বান্ডেল। ওকে, কি বললাম, একে বলা হয় রেডিয়াল সংবহন তন্ত্র। ওকে, আরেকটা হচ্ছে কাণ্ডের কলাতন্ত্র, আরেকটা হচ্ছে কাণ্ডের কলাতন্ত্র। এর ক্ষেত্রে একটু পার্থক্য থাকবে, কিরকম পার্থক্য থাকবে দেখে নাও না। এর ক্ষেত্রে যে পার্থক্যটা আমার প্রধান পার্থক্য সেটা হচ্ছে এদের সংবহন তন্ত্রের মধ্যে এরকমভাবে একটা করে অবস্থান আমরা দেখতে পাই।
এরই মধ্যে আমার জাইলেম অবস্থান করেছে, বাইরের দিকে আমার ফ্লোয়েম অবস্থান করেছে। এরই মধ্যে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, এরই মধ্যে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, জাইলেম, আচ্ছা উল্টো হয়ে গেল, জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম। তাহলে তুমি যদি এর ক্ষেত্রে ঘড়ির কাঁটার মতো একটা দিক থেকে অন্য দিকে যাও, তাহলে হয় জাইলেম ফ্লোয়েম দুটোই পাবে বা কিছু পাবে না, আবার জাইলেম ফ্লোয়েম দুটোই পাবে বা কিছু পাবে না। দেখো এরকম হচ্ছে না? তাহলে এইরকম ধরনের কলাতন্ত্রকে আমরা কি বলে থাকি না, এর নাম হচ্ছে কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল। ওকে, তাহলে কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল কোথায় দেখতে পাবো? কাণ্ডের মধ্যে। আর মূলের মধ্যে কি পাওয়া যায়? রেডিয়াল ভাস্কুলার বান্ডেল। এবার এই কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেলের আবার দুটো ধরন হয়ে থাকে। দেখো কিরকম না, একটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেটা সংবহন তন্ত্র রয়েছে এরকমভাবে, মানে এটা আমার ধরে নাও জাইলেম ফ্লোয়েম এরকমভাবে রয়েছে, এদের মাঝখানে এই এদিকে কি বলেছি ফ্লোয়েম রয়েছে, ভেতরের দিকে আমার কাছে জাইলেম রয়েছে। এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানেতে এইখানেতে যদি আমার আবার একটা ভাজক কলাকে আমি দেখতে পাই, এর নাম হচ্ছে ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। যদি এরকমভাবে মাঝখানে একটা ক্যাম্বিয়াম থাকে, কি ক্যাম্বিয়ামটার নাম বললাম? ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। এই ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামকে যদি আমরা দেখতে পাই, তাহলে এটাকে বলা হয় ওপেন কনজয়েন্ট। ওকে, মুক্ত কনজয়েন্ট। তাহলে এর নাম হচ্ছে মুক্ত কনজয়েন্ট। আর এই যে গঠনটা এখন আমরা দেখলাম, এই গঠনটাই যদি, কোথায় গেল ডুপ্লিকেট, চলো এখানে করে নাও। এই গঠনটার মধ্যেই যদি আমরা দেখতে পাই যে মাঝখানে সংবহন তন্ত্রটা নেই, এই বাইরের দিকে আমার কাছে ফ্লোয়েম রয়েছে, ভেতরের দিকে আমার কাছে জাইলেম রয়েছে, মাঝখানে কোনো সংবহন তন্ত্র নেই, তাহলে এটাকে বলা হয় বদ্ধ কনজয়েন্ট। ওকে, ক্লোজ কনজয়েন্ট। ওকে, তাহলে এই হয়ে গেল আমার সংবহন তন্ত্রের কিছু গঠন। বোঝা গেল সংবহন তন্ত্রের কিছু গঠন। এবারে আমরা আর একটা আইডিয়া একটুখানি করে নেব, যেটা জাইলেম ফ্লুয়েমের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে আমরা ডাইকট প্ল্যান্টের আর মনোকট প্ল্যান্টের মধ্যে মূল আর কাণ্ডের পার্থক্য আর পাতার পার্থক্যর দিকে ডাইরেক্টলি চলে যাব। ঠিক আছে, বেশ দেখে নাও। এবার যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কাকে বলে। কার বললাম না, জাইলেমের গঠন। ঠিক আছে, জাইলেমের গঠন যদি দেখি, তাহলে প্রাথমিক অবস্থায় জাইলেম সবসময় ক্ষুদ্র তৈরি হয়, পরবর্তীকালে জাইলেমটা বৃহৎ হতে থাকে। যেমন ধরে নাও যে এরকম ধরনের একটা জাইলেম তৈরি হলো, পরবর্তী জাইলেমটা আমি দেখবো একটু বড় তৈরি হচ্ছে, তারপরে জাইলেমটা দেখবো আমি আরো বড় তৈরি হচ্ছে। তাহলে এইরকম ভাবে এ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে যখন এই প্রাথমিক অবস্থায় জাইলেমটাকে আমি দেখতে পাচ্ছি, যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে আমার কাছে প্রোটো জাইলেম, আর পরবর্তীকালে যেগুলো আমার কাছে তৈরি হচ্ছে সেটার নাম হয়ে যাচ্ছে আমার কাছে মেটা জাইলেম। তাহলে এই প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কীরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে মূল বা কাণ্ডের মধ্যে বা পাতার মধ্যে, তার উপরে একে আমার অনেকগুলো নামে ডাকা হয়। দেখো কীরকম না, জাইলেমের গঠন প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কেমনভাবে রয়েছে তার উপর একে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় এক্সার্ক, একটাকে বলা হয় এন্ডার্ক। এক্সার্ক কন্ডিশন কোনটা? এক্সার্ক কন্ডিশন কোনটা না, এক্সার্ক কন্ডিশন দেখতে পাবো যখন, এক্সার্ক কন্ডিশন দেখতে পাবো যখন এই যে প্রোটোজাইলেমটা কোন দিকে তৈরি হচ্ছে না, এন্ডার্ক মানে হচ্ছে প্রোটোজাইলেম আমার ভেতরের দিকে তৈরি হবে। ওকে, আর এক্সার্ক কন্ডিশনের মধ্যে আমি দেখতে পাবো কি, মেটাজাইলেমটা মানে প্রোটোজাইলেমটা আমার বাইরের দিকে তৈরি হচ্ছে। দেখো এক্সার্ক কন্ডিশন কার মধ্যে পাওয়া যায় না, এইরকম যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি, এরমভাবে আমার সংবহন তন্ত্রটা তৈরি হচ্ছে। মানে পিটা ভেতরে, এই বাইরে, এমটা ভেতরের দিকে, প্রোটোটা বাইরের দিকে, মেটাটা ভেতরের দিকে, এইরকম যে কন্ডিশন এটাকে বলা হবে এক্সার্ক কন্ডিশন। আর এন্ডার্ক কন্ডিশনের কথা যদি বলি, তাহলে এন্ডার্ক কন্ডিশনের ঠিক এর উল্টোটা দেখতে পাওয়া যায়, এর থেকে একটু বড়টা বাইরে, তার থেকে আরো বড়টা, এরকম ভাবে। এটা প্রোটো, এটা মেটা। তাহলে প্রোটো আর মেটার পজিশন অনুযায়ী এক্সার্ক আর এন্ডার্ক এই দুটো টাইপের আমরা
দেখতে পাই। ওকে, তাহলে এক্সাক্ট কন্ডিশন আমরা কোথায় পাবো না, এই কন্ডিশন পাওয়া যায় মূলের মধ্যে, রুটের মধ্যে। আর এন্ডার্ক কন্ডিশন আমরা কোথায় পাবো না, এটা পাওয়া যাবে স্টেমের মধ্যে বা কাণ্ডের মধ্যে। কাণ্ডের মধ্যে এটা পাওয়া যায় না এন্ডার্ক কন্ডিশন, আর এক্সার্ক কন্ডিশন আমরা দেখতে পাবো মূলের মধ্যে। তাহলে এই জাইলেমের অবস্থানের উপর এই এক্সার্ক, এন্ডার্ক, প্রোটোজাইলেম, মেটাজাইলেম এই ওয়ার্ডগুলো আমাদের কাছে এখন পরিচিত হয়ে গেল। ওকে, এবারে আমরা চলে যাব কোনটা না, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী আর একবীজপত্রীর ক্ষেত্রে আমাদের পার্থক্য করতে হয়। কি কি পার্থক্য করতে হয় না, দ্বিবীজপত্রী ও একবীজপত্রীর পার্থক্য। দেখো কি কি পার্থক্য আছে। প্রথমেই আমরা যে পার্থক্যটা পড়ব সেটা হচ্ছে মূলের পার্থক্য দেখব। মূলের পার্থক্য আমরা দেখব, ঠিক আছে, মূলের পার্থক্য আমরা দেখব। তাহলে পার্থক্য দেখার মধ্যে শুধু এই দ্বিবীজপত্রী আর একবীজপত্রীর মধ্যে যদি আমরা পার্থক্যের কথা ভাবি, এটাকে একটু পাশে রেখি, মূলের পার্থক্যের কথা যদি ভাবি, তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে 2 থেকে 4টে জাইলেম ফ্লুয়েম অববাহিকা দেখতে পাওয়া যায়। কতগুলো বললাম, 2 to 4 জাইলেম ও ফ্লোয়েম পাওয়া যায়। কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে সেটা কতগুলো হয়ে যায়, 4 to 8 জাইলেম আর ফ্লোয়েম পাওয়া যাচ্ছে। এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় পলি আর্ক কন্ডিশন। পলি আর্ক কন্ডিশন, এই একটা পার্থক্যকে সাধারণত আমি দেখতে পাই, এই একটা পার্থক্য আমি দেখতে পাওয়া যায়। আর একটা যদি লিখতে চাও তো লিখতে পারো, সেটা হচ্ছে কি না, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমার দেখতে পাওয়া যায় এর ক্ষেত্রে পিথ বড়, আর এর ক্ষেত্রে হয় পিথ যে অঞ্চলটা রয়েছে সেটা ছোট। এই একটা পার্থক্য গেল। এবার এরপরে যদি আমি পাতার ক্ষেত্রে আসি, 2 নম্বরে পাতা। পাতার ক্ষেত্রে দ্বিবীজপত্রীর যেটা দেখতে পাওয়া যায়, সেই দ্বিবীজপত্রী অলরেডি লিখে ফেলেছি। দেখো দ্বিবীজপত্রীর পাতাকে আমরা কি বলি, ডরসোভেন্ট্রাল। আর একবীজপত্রীর ক্ষেত্রে বলি হচ্ছে আইসোবাইল্যাটারাল। আইসোবাইল্যাটারাল। ওকে, দ্বিবীজপত্রী পাতার নিম্নতলে স্টোমাটা পাওয়া যায়। নিম্নতলে স্টোমাটা দেখতে পাওয়া যায়, কিন্তু আইসোবাইল্যাটারাল উভয় দিকে স্টোমাটা দেখা যায়। হলো 3 নম্বর পয়েন্টে কি দেখতে পাবো, দ্বিবীজপত্রীর যে পাতাটা রয়েছে সেই পাতার মধ্যে 2 ধরনের প্যারেনকাইমা কোষ রয়েছে, একটা প্যালিসেড প্যারেনকাইমা, অন্যটা স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে এখানে 2 প্রকার প্যারেনকাইমা থাকে। আর এখানে দেখতে পাবো এক প্রকারেরই শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা রয়েছে। এক প্রকার প্যারেনকাইমা থাকে। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পয়েন্টে কি দেখতে পাবো, এদের মধ্যে বান্ডিল সিদের সাথে মেসোফিল সেলে সংযুক্ত হয় না, তো ক্রান্স অ্যানাটমি দেখতে পাওয়া যায় না। তাহলে এদের ক্ষেত্রে ক্রান্স অ্যানাটমি নেই, কিন্তু এদের ক্ষেত্রে ক্রান্স অ্যানাটমি রয়েছে। ক্রান্স অ্যানাটমি প্রেজেন্ট। ওকে, এছাড়াও দেখতে পারি যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বুলিফর্ম সেল বলে একটি সেল রয়েছে, যার কাজ হচ্ছে জলের কতটা প্রয়োজন, মানে বাইরে কতটা এনভায়রনমেন্টের মধ্যে কতটা জল রয়েছে সেইটাকে আইডেন্টিফাই করে দেওয়া। ওকে, যেটা আমার দ্বিবীজপত্রীর মধ্যে নেই। বেশ, কাণ্ড হয়ে গেল। এবারে যদি আমি আচ্ছা, মূল হলো, পাতা হলো। 3 নম্বর পয়েন্টে যদি আমি আবার কাণ্ডে আসি, 3 নম্বর ধরে নাও কাণ্ড। তাহলে কাণ্ডের উপরে লিখছি এখানে দ্বিবীজ, এটা হচ্ছে আমার কাছে একবীজপত্রী। দেখো দ্বিবীজপত্রীর যদি কাণ্ড দেখি, দ্বিবীজপত্রীর কাণ্ডের উপরে যেখান থেকে আমার বলবো জাইলেম ফ্লোয়েম তৈরি হচ্ছে বা ভাস্কুলার বান্ডিল যেখানে তৈরি হচ্ছে, তার উপরে চন্দ্রাকার, তার উপরে
এরকম চাঁদের মতো সেমিলিউনার বান্ডিল টুপি দেখতে পাওয়া যায়। এই প্রত্যেকটা জিনিস আমরা ছবিতে দেখে নেব, কোনো চাপ নেই। বান্ডিল টুপি দেখা যায়, তাহলে এর ক্ষেত্রে এরকম বান্ডিল টুপি নেই। ওকে, নেক্সট কাণ্ডের ক্ষেত্রে আবার একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এর ক্ষেত্রে কাণ্ডের যেটা হাইপোডার্মিস, সেই হাইপোডার্মিসটা এর ক্ষেত্রে কোলেনকাইমা দিয়ে তৈরি হয়, কোলেনকাইমা কোষ দ্বারা গঠিত। কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে সেটা স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। ওকে, ঠিক আছে। এরপরে 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাবো যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্টিলি বা এদের ক্ষেত্রে আমি ভাস্কুলার বান্ডিলটা এমনভাবে দেখতে পাবো যে সেটা এক জায়গাতে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, ঠিক আছে। তার মানে সংবহন তন্ত্র কোথায় রয়েছে না, সংবহন তন্ত্র এন্ডোডার্মিসের ভেতর রয়েছে, এন্ডোডার্মিস এর ভেতর। আর এদের ক্ষেত্রে একবীজপত্রীর ক্ষেত্রে সংবহন তন্ত্র পুরোটাই দেখবো কটেক্সের মধ্যে ছড়ানো রয়েছে, যাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলে থাকি। ওকে, এদের ক্ষেত্রে সংবহন তন্ত্র ছড়ানো অবস্থায় অবস্থিত। কটেক্সের মধ্যে। ব্যাস, এই হচ্ছে আমার তিনটের পার্থক্য, এই হচ্ছে আমার তিনটের পার্থক্য। দেখো, এরপরে এক জায়গাতে আমি তোমাদের কাছে পার্থক্যগুলো করে দিলাম, কেন না যাতে তোমাদের পরবর্তীকালে এখান থেকে যদি বলে যে একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য থেকে যদি কোনো কোশ্চেন দেয়, তাহলে সেইটা যাতে আমি ইজিলি অ্যাটেন্ড করতে পারি। দেখো, ইজিলি অ্যাটেন্ড করার জন্য আমার তিনখানা পার্থক্যের জায়গা আমি এক জায়গাতে করে দিলাম। এরপরে আমরা ডায়াগ্রামগুলো দেখব, দেখলেই আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলে আসো তাহলে। প্রথম যেটা রয়েছে, এই দেখো কি কি বললাম না, এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দ্বিবীজপত্রীর আর এটা হচ্ছে একবীজপত্রীর মূল। এই দুটোই দেখতে পাচ্ছি কার না, মূলের প্রস্থচ্ছেদ। ওকে, মূলের প্রস্থচ্ছেদ। দেখো, দুটো ক্ষেত্রেই এই উপরের যে অঞ্চলটা দেখা যাচ্ছে, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এইটা এইটা এটা হচ্ছে আমার কাছে এপিডার্মিস। দুজনেরই একই, দুটোই হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস মানে একদম বহিঃত্বক প্যারেনকাইমাটিক কোষ দিয়ে তৈরি, এক কোষী। আমার রুট হেয়ার রয়েছে দেখতে পাচ্ছ। বেশ, এপিডার্মিসের পর এইখানের যে অঞ্চলটা দেখা যাচ্ছে এত দূর অবধি, আর এরও যে অঞ্চলটা দেখা যাচ্ছে এই এত দূর অবধি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাছে কি বলে, কটেক্স। এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু অঞ্চল। বুঝতে পারছো যে এখানে পুরোটাই প্যারেনকাইমা কোষ দিয়ে ভর্তি, পুরোটাই প্যারেনকাইমা কোষ দিয়ে ভর্তি। প্যারেনকাইমা কোষ দিয়ে ভর্তি হওয়ার পরেতে নেক্সট এরপরে আমরা যেটা দেখতে পাই যে এই যে অঞ্চলটা রয়েছে আর এর এই যে অঞ্চলটা রয়েছে, ঠিক আছে, একে বলা হয় এন্ডোডার্মিস। এই যে এন্ডোডার্মিসের কোষগুলো কেমন হয় না, এরকম ব্যারেলের মতো দেখতে হয়, এরকম ব্যারেলের মতো দেখতে হয়। আর এই ব্যারেলের মতো কোষগুলোর উপরে একটা মোমের আস্তরণ, সুবেরিনের একটা আস্তরণ দেখতে পাওয়া যায়, দুজনের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাহলে কি কি বললাম, ব্যারেলের মতো হয়, এটা কার আস্তরণ না, সুবেরিনের আস্তরণ। সুবেরিনের যে আস্তরণটা দেখতে পাওয়া যায় একে বলা হয় কি না, এই এন্ডোডার্মিসের উপরে সুবেরিনের আস্তরণটা তৈরি করা হচ্ছে এর উপরে একটা প্রোটেকশনের জন্য, যাতে জল সরাসরি না ভেতরে প্রবেশ করতে পারে। দুজনের মধ্যেই পাওয়া যায় এটা, একবীজপত্রীর মধ্যে দ্বিবীজপত্রীর মধ্যে দুজনের মধ্যেই পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, একে ভালো ভাষায় আর একটা নামে ডাকা হয়, তাকে বলে ক্যাসপেরিয়ান পট্টি। ক্যাসপেরিয়ান পট্টি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এরপরে পরবর্তীকালে দেখো এই যে জায়গাটা রয়েছে, এই অঞ্চলটা পুরোটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাছে জাইলেম। ওকে, আর এই দেখো এর ক্ষেত্রেও এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার কাছে জাইলেম। আর পরবর্তী এই যে জায়গাটা রয়েছে, এই অঞ্চলটা হচ্ছে আমার কাছে ফ্লোয়েম।
ওকে, এই অঞ্চলটা হচ্ছে আমার কাছে কি ফ্লোয়েম। তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যায় না, বলেছিলাম যে জাইলেম আর ফ্লোয়েম আলাদা আলাদা রেডিয়াসের দিকে অবস্থিত, তাহলে রেডিয়ালি ভাস্কুলার বান্ডিল রয়েছে এদের মধ্যে। এবার দ্বিবীজপত্রীর ক্ষেত্রে জাইলেমের সংখ্যা দেখো 1 2 3 4, চারটে, আর এর মধ্যে গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, আটটা। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম প্রধান পার্থক্য যেটা আমি লিখেছিলাম। তাহলে এদের ক্ষেত্রে যে কন্ডিশনটা দেখা যায় এটাকে বলা হয় কি আমার পলি আর্ক, পলি আর্ক কন্ডিশন আমি এখানে দেখতে পাই। এর মধ্যে ছোট যে জাইলেমটা রয়েছে এই বাইরের দিকে, এটা হচ্ছে আমার কাছে প্রোটোজাইলেম, আর ভেতরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে মেটাজাইলেম। প্রোটোজাইলেম বাইরের দিকে, মেটাজাইলেম ভেতরের দিকে, এরকম যদি কন্ডিশন দেখতে পাই তখন একে আমরা কি বলি আর এক্স, মানে এক্সার্ক কন্ডিশন। ক্লিয়ার? এক্সার্ক কন্ডিশন। বেশ, এরপরে চলে এসো আমাদের লিফের অ্যানাটমিতে যদি আমি যাই, তাহলে লিফের অ্যানাটমির মধ্যে দেখতে পেলে এটা হচ্ছে আমার কাছে দ্বিবীজপত্রীর, আর এটা হচ্ছে আমার কাছে একবীজপত্রী। ওকে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্রধান পার্থক্য যেটা বললাম যে এর এই উপরের দিকে এখানে কে রয়েছে প্যালিসেড প্যারেনকাইমা, এখানে রয়েছে আমার কাছে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের অংশে এখানে রয়েছে আমার কাছে স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা এর ক্ষেত্রে পুরোটার মধ্যেই আমি দেখতে পাবো স্পঞ্জি প্যারেনকাইমা, পুরোটার মধ্যে কি রয়েছে না স্পঞ্জি প্যারেনকাইমা রয়েছে। 2 নম্বর, এর এই নিচের দিকে এইখানে আমার কাছে পত্ররন্ধ্র রয়েছে স্টোমাটা, ইংরাজিগুলো একটু একটু করে জেনে রাখো স্টোমাটা। এর এই নিচেও দেখো রয়েছে পত্ররন্ধ্র, এটাও আমার কাছে স্টোমাটা, এই উপরেও রয়েছে আমার কাছে পত্ররন্ধ্র, তাহলে এটাও আমার কাছে স্টোমাটা। ওকে, বেশ। এই দেখো বলেছিলাম যে একটা কোষ থাকে যেগুলো জলকে দেখায়, তাহলে এটা হচ্ছে আমার কাছে সেই বুলিফর্ম সেল, বুলিফর্ম সেল। ঠিক আছে, বেশ। ভাস্কুলার বান্ডিলের মধ্যে নিচের যে পার্টটা রয়েছে এই পার্টটা, এটা আমার কাছে ফ্লোয়েম দেখাচ্ছে, আর উপরের এটা আমার কাছে জাইলেম। জাইলেমের মধ্যে মেটাজাইলেমটা ভেতরের দিকে, প্রোটোজাইলেমটা বাইরের দিকে, তার মানে আবার সেই রুটের মতন কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এর কাছে একটা জিনিস দেখো, যে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বান্ডিল সিদ, বান্ডিল সিদের কোষ। সেই বান্ডিল সিদের কোষের পাশেই আমরা এখানে দেখো মেসোফিল কোষকেও দেখতে পাচ্ছি। মেসোফিল কোষ মানে প্যারেনকাইমা কোষ দিয়ে যেটা তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে মেসোফিল কোষ। তাহলে বান্ডিল সিদ আর মেসোফিল কোষ এরা দুজন মিলে একসাথে যেটা তৈরি করছে সেটাকেই বলে থাকি হচ্ছে আমরা ক্রানস অ্যানাটমি, ক্রানস অ্যানাটমি। ওকে, ক্রানস অ্যানাটমি দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যে এরকম ধরনের আর এর মধ্যে এরকম ধরনের আমরা ভাস্কুলার বান্ডিল দেখতে পাচ্ছি। এরও এই ক্ষেত্রে এইটা হচ্ছে কি আমার কাছে ফ্লোয়েম, বাকি এগুলো একই, এটা হচ্ছে আমার কাছে জাইলেম। ওকে, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ঠিক আছে, দেখে নাও, ক্লিয়ার একদম। নেক্সট এরপরে আমরা চলে আসবো কিসে না স্টেম। না এটা দেখতে পাচ্ছি দ্বিবীজপত্রীর কাণ্ড, আর এটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড। দেখো দ্বিবীজপত্রীর কাণ্ডের মধ্যে কাণ্ড রোম বা ট্রাইকোম বর্তমান, কিন্তু একবীজপত্রীর মধ্যে ট্রাইকোম নেই, ট্রাইকোম বর্তমান। ওকে, তাহলে বাইরের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আর এই লেয়ারটা দুটোই একই, এই দুটো কি বলবো আমরা এপিডার্মিস। ওকে, এপিডার্মিসের পরে এর ক্ষেত্রে এই যে স্তরটাকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে এর এন্ডোডার্মিস, যেটা কি দিয়ে তৈরি বলেছিলাম না সেটা হচ্ছে কোলেন কাইমা দিয়ে তৈরি। ওকে, আর এর এই যেখানে আমি এন্ডোডার্মিসটা দেখতে পাচ্ছি
এটা আমার কাছে স্ক্লেরেনকাইমা ডেড সেল দিয়ে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। ওকে, বেশ। স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হওয়ার পরেতে বাকি যে এই অংশটা পড়ে রইল, এই যে অংশটা পড়ে রইল, এটাকে আমি নাম দেবো হচ্ছে কটেক্স। কিন্তু এর মধ্যে দেখো কোনো কটেক্স নেই। এই পুরো অঞ্চলটাকেই আমরা একসাথে বলি হচ্ছে গ্রাউন্ড টিস্যু এর ক্ষেত্রে। হলো, তাহলে কটেক্স গ্রাউন্ড টিস্যু দেখতে পেয়ে গেলে। এবারে নেক্সট এইখানেতে একটা এরকম চাঁদের মতো অংশকে দেখতে পাচ্ছ, এই যে স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়েছে এরকম ভাবে। এই যে চাঁদের মতো অংশটা দেখতে পাচ্ছ, একেই আমরা বলবো বান্ডিল ক্যাপ, বান্ডিল সিদ। ঠিক আছে, এই বান্ডিল সিদ আমার কি দিয়ে তৈরি হয়েছে? স্ক্লেরেনকাইমা দিয়ে। ওকে, স্ক্লেরেনকাইমা দিয়ে। বাকি এইখান থেকে এটা হচ্ছে জাইলেম, আর এটা জাইলেম, আর এই উপরেরটা হচ্ছে আমার কাছে ফ্লোয়েম। ওকে, জাইলেম আর ফ্লোয়েমের পর মাঝখানে দেখো একটা ক্যাম্বিয়াম রয়েছে, এটা হচ্ছে ইন্টার ক্যালারি ক্যাম্বিয়াম। আচ্ছা সরি, ইন্ট্রা ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। আর পরের এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এদের পরে এটাকে বলা হয় পিথ। এদের পরে যেটা দেখা যায় সেটা হচ্ছে পিথ। ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রে যদি দেখি, মানে মনোকটের ক্ষেত্রে যদি দেখি, তাহলে মনোকটের ক্ষেত্রে কি রয়েছে না, এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আমার কাছে ফ্লোয়েম, আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাছে এর জাইলেম। জাইলেম তার মানে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমার কাছে কি মেটাজাইলেম, আর এখানে ছোট ছোট যেগুলো রয়েছে এটা হচ্ছে জাইলেম, প্রোটোজাইলেম, পি ফর প্রোটো। এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়, এদের মধ্যে একটা ওয়াটার ক্যাভিটি পাওয়া যায় যেখানে এই জলকে স্টোর করে রাখে। তাহলে এইখানে একটা কি রয়েছে না, এটা হচ্ছে ওয়াটার ক্যাভিটি। ঠিক আছে, ওয়াটার ক্যাভিটি একমাত্র একবীজপত্রীর ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, দ্বিবীজপত্রীর কোথাও কিন্তু পাওয়া যায় না। ক্লিয়ার? নেক্সট দেখো, এরা যেখানে দিয়ে এরকমভাবে ঘেরা রয়েছে, এই যে চারপাশে একটা কোষকে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার বান্ডিল সিদ। বান্ডিল সিদ বলছি, পেরিসাইকেল বা পরিচক্র। ক্লিয়ার? আর এরা পরিচক্রের মধ্যেই অবস্থিত। এই যে পুরো অঞ্চলটাই হচ্ছে আমার কাছে পেরিসাইকেল। এটা আমার কাছে পেরিসাইকেল মানে পরিচক্র। ওকে, বান্ডিল সিদ আবরণী দিয়ে এখানে তৈরি হয়েছে। বেশ, হলো। তাহলে এই হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রীর কাণ্ডের টোটাল পার্থক্য। তাহলে এই তিনখানা অ্যানাটমি আমাদের আছে দেখো, আর এটা হচ্ছে পুরো দুটোর আলাদা আলাদা করে পার্থক্য করার জন্য। এখানে আমি আরও অনেকগুলো পয়েন্টকে লিখলাম, সেই পয়েন্টগুলো একবার দেখে নেবে। বাকি এই পার্টের মধ্যে আর কিছু সেরকম নেই, আর কিছু সেরকম আমরা দেখতে পাবো না। তাহলে এই পার্ট অবধি ছিল আমাদের কাছে। দেখো, পুরো অ্যানাটমির পার্টটার একটা কুইক রিভিশন হলো। ঠিক আছে, কুইক রিভিশনের থেকে যতটা তৈরি করা ততটা হয়ে গেছে। এইবারে আমাকে যেটা করতে হবে, কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দেখবে আরামসে করতে পারছো, কোনো চাপের কিছু হবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আবার।